করা যেতে পারে নিম্নের কি কি? তার মানে মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা, সরি, এখানে বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে একটি বিষয় ছাড়া। হুম, একটি বিষয় ছাড়া বাকি সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তার মানে আমরা এখানে দেখবো যে তিনটা যে অপশন আছে ওগুলো সবগুলোই মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায়, শুধু একটা অপশন যেটা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় না। এটা যারা এভিডেন্স অ্যাক্ট 59 পড়েছেন সরাসরি জানে যে কন্টেন্টস অফ টেক্সট মানে দলিলের বিষয়বস্তু contents of documents. ডকুমেন্টস মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। যেমন ধরেন দলিল, এটা দলিল দলিল ও দলিলের বিষয়বস্তু একই রকমই, বাট এখানে একটু বেশি প্রিসাইজ করা হয়েছে। আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যখন বলা হবে আইএলও সদর দপ্তর কোথায়, যখন থাকবে সুইজারল্যান্ড এবং জেনেভা, আপনারা কি দিবেন পরীক্ষায়, কি দিবেন? Geneva. জেনেভা দিবেন, কারণ এটা বেশি ক্লোজ, এটা বেশি ক্লোজ, এটা বেশি কাছাকাছি আনসার। ঠিক তেমনি করে এখানে যদি দলিল থাকতো, দলিল এবং দলিলের বিষয়বস্তু অলমোস্ট সেম, বাট যখন দলিলের বিষয়বস্তু বলে দিচ্ছে তখন একদম আমরা সরাসরি ধারা অনুযায়ী অ্যান্সার করবো। ধারাতেই বলা আছে যে কন্টেন্টস অফ ডকুমেন্টস বা ডিডস এটা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা, সরি, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। এই যে আপনাদেরকে যে ফার্স্ট সেশনে একটা কথা বলছিলাম যে 100টার মধ্যে 33টা কোয়েশ্চেন আপনারা একটু মানে কমন সেন্স ব্যবহার করলে, মাথা খাটাইলেই পারবেন, এটা হচ্ছে সেই রকম একটা কোয়েশ্চেন। মানে এটা পারার জন্য আমি জাস্ট মনে করি যে একটু কমন সেন্স থাকা উচিত, আর একটু জাস্ট স্বাভাবিক আইডিয়া থাকলেই হয়। যেমন বলা হচ্ছে, ধরুন আপনি ইলেকট্রনিক রেকর্ড কি এটা জানেনই না, কখনো এভিডেন্স একটা সেটা পড়েন নাই, কিন্তু এই এখানে বলতেছে যে নিম্নের কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়। ইলেকট্রনিক রেকর্ড মানে কি, যে যে রেকর্ডটা আমরা ইলেকট্রনিক্স এর সাহায্যে রেকর্ড করে থাকি, মানে যে ডাটাটা আমরা ইলেকট্রনিক্স এর সাহায্যে নিয়ে থাকি, এটাকে বলে ইলেকট্রনিক রেকর্ড। যেমন ড্রোন ডাটা, এটা আমরা ইলেকট্রনিক্স এর সাহায্যে নিয়ে থাকি, এটা ক্যামেরা থাকে সেখান থেকে নেই, এটা হবে না। এটা সরি, ড্রোন ডাটা এটা ইলেকট্রনিক রেকর্ডের মাধ্যমে আমরা নেই এটা। তারপর সফট ডাটা, সেটা ইলেকট্রনিক রেকর্ডের মাধ্যমে আমরা নেই। সিসিটিভি ফুটেজ, সেটা ইলেকট্রনিক রেকর্ডের মাধ্যমে আসে। বাট ডিএনএ ডাটা কি ইলেকট্রনিক রেকর্ডের মাধ্যমে পাওয়া যায়? জি না স্যার। ডিএনএ ডাটা কিসের মধ্যে দিয়ে আসে? ডিএনএ ডাটা ওই ব্যক্তির, পার্টিকুলার ব্যক্তির Forensic ব্লাড, report এর হেয়ার, মাধ্যমে আসে। হ্যাঁ, বোন, এগুলো থেকে আসে। এটা ইলেকট্রনিক্স এর ব্যবহার করার মাধ্যমে পাওয়া যায় না, হয়তো এটা রেজাল্টটা একটা প্রিন্টেড সফটওয়্যার মাধ্যমে বের হয়, বাট ডাটাটা স্যার যে কালেক্ট করা ফিজিক্যাল হয় এটা, অথবা ফরেনসিক রিপোর্টে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখেন এভিডেন্স অ্যাক্টের সেকশন 63 অনুযায়ী কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয়। তার মানে কোনটি সেকেন্ডারি এভিডেন্স নয় মানে তিনটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, একটা সেকেন্ডারি এভিডেন্স নয়। তো সেকেন্ডারি এভিডেন্স কোনগুলো, যেমন সই মোহরি নকল, এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, এটা বাদ। তারপর হচ্ছে নিচ থেকে দেখি দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ, মানে ওই যে একটু আগে যেটা বললাম দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়, এটা হচ্ছে সেটা সেকেন্ডারি এভিডেন্স। তারপর মানে সে বলবে যে আমি দলিলটা হইতে দেখছি, তার এটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে। তারপরে মূল দলিলের প্রত্যেকটা ফটোকপি সবসময় সেকেন্ডারি এভিডেন্স, তাও সেটা প্রত্যায়িত, মানে সেটা অ্যাটাচ, কেউ একজন সেটাকে আপনার এন্ডোর্স করে দিবে। আর তাইলে এই তিনটা আমরা পাইলাম যেগুলো হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তো তিনটা যদি সেকেন্ডারি এভিডেন্স আমরা পেয়ে যাই, তাহলে যেটা আমরা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে পাই নাই সেটাই তো উত্তর। সেটা হচ্ছে মূল দলিলের কার্বন কপি। এখন এই কার্বন কপিটা আপনারা অনেকে মানে বুঝেন নাই, পরীক্ষায় অনেকে খারাপ করছেন, এটা অ্যান্সার দিতে পারেন। কার্বন কপি মানে আমরা বলি না যে এই ওর ক্লোন, এই দেখতে হুবহু ওর মতো। তো যখন কোনো অরিজিনাল কপি একদম হুবহু আর একটা কপি থাকে, কার্বন কপিটা কিভাবে করা হয় বলি, এটা আগে করা হইতো, এখন তো সেটা হয় না। এটা হচ্ছে যখন দলিলটা লিখতো, দলিলের পাতার নিচে তখন একটা কার্বন কপি দিয়ে আরেকটা পাতা দেওয়া হতো, সেই পাতা ওই দলিলে যা লেখা হতো ঠিক হুবহু কার্বন কপির সাহায্যে পরের পাতাতে সেটা চলে যেত। তো এটা অনেক আগে আগে করা হতো, এখন করা হয় না। এখন কয়েকটা দোকান পাটে যারা হচ্ছে বাকি টাকি লেখে তাদের ক্ষেত্রে করা হয়, কারণ এখন তো ধরেন আপনার অনেক কপি থাকে, এখন ফটোকপি করা যায়, কার্বন কপি করার প্রয়োজন পড়ে। তো কার্বন কপিকে হুবহু অরিজিনাল কপিই ধরা হয়, কারণ এটা একই সাথে করা হয়। মানে অরিজিনাল কপি যখন করা হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, সই নকল, ফটোকপি, মৌখিক বিবরণ এগুলো সবকিছু আসতেছে পরে, বাট কার্বন কপিটা কখন তৈরি হয় বলুন তো? কার্বন কপি কখন তৈরি হয়? ইমিডিয়েটলি যখন সাথে সাথেই হয়ে যায়।
এক্স্যাক্টলি যখন অরিজিনাল দলিলটা করতেছি আমি একটু জাস্ট দেখাইতে পারতেছি না, যদি লাইভ ক্লাসে তো দেখাইতে পারতাম। আমি মেইন দলিলের নিচে একটা কার্বন পেপার দিয়ে নিচে আরেকটা পেপার দিচ্ছি, হ্যাঁ, তাহলে দুই পেপারে একই রকম লেখা হচ্ছে কি না? একই রকম হচ্ছে না? তার হচ্ছে। দুইটা দলিলই একে অপরের পার্ট একই সময় সিমিলটেনিয়াসলি হচ্ছে না? তাইলে যখন একই সময় সিমিলটেনিয়াসলি হবে তখন ওই একটা আরেকটার অরিজিনাল হিসেবে ধরে নেওয়া হবে। ক্লিয়ার? মানে এখানে আইডিয়াটা বুঝছেন? আমরা যে বাকি তিনটা যে আমরা আমরা যে বাদ দিলাম এগুলো সবকিছু কিন্তু পরে পরে উদ্ধার করা, যেমন সইমুহরি নকল, এটা আপনি পরে তুলছেন। আপনি যখন সাব রেজিস্ট্রি অফিসে গেলেন, সেখানে আপনি একটা ফি দিলেন, তখন তারা আপনাকে একটা সিসি দিল, এটাকে বলা হয় সার্টিফাইড কপি, সিসি। এটা কিন্তু অরিজিনাল থাকে না, এটা হচ্ছে আরেকজন লিখে দেয়। এটা হচ্ছে সইমুহরি নকল। তার মূল দলিলের প্রত্যয়িত ফটোকপি মূল দলিলের কারো কাছে আছে, সেখান থেকে আপনি ফটোকপি করে নিচ্ছেন। তার মানে মূল দলিল হইলো হচ্ছে ধরেন 2000 সালে, ফটোকপিটা আপনি কালেক্ট করলেন 2006 সালে, মানে এগুলো সবকিছু পরে হচ্ছে। তার মামলা হলো, মামলা হওয়ার পরে ধরেন দলিলটা হলো 2000 সালে, মামলা হলো 2006 সালে, আর এই মামলা সাক্ষী স্টেজে একজন এসে সাক্ষী দিচ্ছেন 2010 সালে। সবকিছু হচ্ছে কিন্তু পরে, মানে ঘটনার পরে। কিন্তু এই জিনিসটা, এই যে মূল দলিলের ফটোকপি, হ্যাঁ, সরি কার্বন কপি, এটা এটা কোন সময় হয়েছে? এটা কোন সময় ঘটছে? ধরেন ফারিয়া দলিল ওয়াজেদ, লেখার সময় সাথে সাথে, দলিল লেখার সময় সাথে ওই সাথে। সময় ঘটছে, ওই সময় ঘটছে। এই কারণেই এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স নয়, বরং এটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। ওকে, এটা মাথায় রাখবেন। এবার আমরা চলে যাব যে সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এটা আমরা সবসময় মানে মুখস্থ করে রাখতাম যে 120 120 120 শব্দটা কাইন্ড অফ একটা কোয়ালিটি শব্দ মনে হয়, মানে কোয়ালিটি শব্দ মনে হয় যেন এটা খুব স্যার এটা ফুলফিল। 118 এক্সাক্ট হবে না, 118 তো বলা। কোনটা কোনটা? হু ক্যান বি সাক্ষীর যোগ্যতা। সাক্ষীর 118 তো এখানে নাই। 120 কি বলা হয়েছে? 120 কি বলা হয়েছে বলুন তো? পার্টিজ এন্ড देयर ওয়াইফস স্পাউসেস। এই তো, মানে কে কার এগেইনস্টে যোগ্যতর সাক্ষী হবে। কে কার এগেইনস্টে যোগ্যতর সাক্ষী হবে ওইটাই বোঝাচ্ছে। যেমন জি স্যার। ক্রিমিনাল মামলাতে হাজবেন্ডের এগেইনস্টে ওয়াইফ, ওয়াইফের এগেইনস্টে হাজবেন্ড যোগ্য সাক্ষী হবে। ঠিক আছে? আর সিভিল মামলাতে তারা একে অপরের এগেইনস্ট হইতে পারবে, আবার একসাথে সাক্ষী দিতে পারবে। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ক্রিমিনাল মামলাতে ধরেন আমি আমার ওয়াইফের এগেইনস্টে মামলা করলাম, তো আমি তার হাজবেন্ড দেখে আমার সাক্ষ্যটা এখানে গ্রহণযোগ্য হবে না, এরকম না, আমার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। আবার আমার ওয়াইফ আমার এগেইনস্টে মামলা করলো, তো সেক্ষেত্রে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। মানে ক্রিমিনাল মামলাতে একে অপরের এগেইনস্টে হাজবেন্ড এন্ড ওয়াইফ সাক্ষী হিসেবে যোগ্য ধরে নেওয়া হবে। আর সিভিল মামলাতে আমি মামলা করলাম, মামলা করে বিদেশ চলে গেলাম, আমার ওয়াইফ আমার পক্ষে সাক্ষী দিতে পারবে। আবার আমি আমার ওয়াইফের এগেইনস্টে আমি বিদেশ চলে গেলাম, আমার ওয়াইফ একটা ভুয়া জাল দলিল বানাইলো, আমি সেটা ক্যান্সেল করার জন্য আমার ওয়াইফের এগেইনস্টে মামলা করতে পারি। তাহলে কি কি বুঝলেন? সিভিল মামলাতে হাজবেন্ড ওয়াইফ একসাথে একসাথে সাক্ষী হতে পারে, আবার একে অপরের বিপক্ষে সাক্ষী হতে পারে। আর ক্রিমিনাল মানে কি সবসময় ফাইট, তো ক্রিমিনাল মামলাতে শুধু সবসময় একে অপরের বিপক্ষে সাক্ষী হওয়া যায়, একসাথে সাক্ষী হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে আরো ক্লিয়ার করে বলি, ধরেন ক্রিমিনাল মামলাতে আমি একটা মামলা করলাম, সেখানে আমার ওয়াইফ এসে আমার জায়গায় এসে সাক্ষী দিতে পারবে না, কারণ আমি যে মামলা করছি মামলাটা আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কিন্তু সিভিল কোর্টে আমি আমি মামলা করছি, আমি আমার ওয়াইফকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাই, আমার ওয়াইফ আমার পক্ষে মামলা চালাইতে পারবে এবং সাক্ষীও দিতে পারবে। বুঝা গেছে? এটা হাজবেন্ড ওয়াইফের জি জিনিসটা অনেকেই এটা প্যাচ লাগাই ফেলে। এটা আমি আরেকবার ক্লিয়ার করে ফেলি। সিভিল সুটে হাজবেন্ড এবং ওয়াইফ একই সাথে মামলা পরিচালনা করতে পারে, আবার একে অপরের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারে। আর ক্রিমিনাল কেসে অলওয়েজ একে অপরের বিরুদ্ধে শুধু করতে পারবে, একসাথে করার সুযোগ নাই। সবসময় মনে রাখবেন, ক্রিমিনাল কেসে শুধু এগেইনস্টে পাবে, একে অপরের বিরুদ্ধে একসাথে পারবে না। মানে হাজবেন্ডের জায়গায় স্ত্রী এসে সাক্ষী দিতে পারবে না। এটা কোথায় পারবে? হাজবেন্ডের জায়গায় স্ত্রী সাক্ষী দিতে কোথায় পারবে? সিভিল সুটে। সিভিল সুটে। তো সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওই দিন আমি গ্রুপে এটা নিয়ে, ওই যে তৌহিদুর রহমান ছিল, তৌহিদুর রহমান আছে নাকি? তৌহিদুর রহমান আছে? তৌহিদুর রহমান নেই। আছে নাই মনে হয়। তৌহিদুর রহমানকে আমি ভয়েস দিয়ে বুঝাইছি যে 20, আপনারা কি ভয়েসটা শুনছিলেন? জি, আমি 29C শুনছিলাম। এবং 33 একসাথে আমি পড়ে বুঝাইছি। আমি আজকে একটু ব্যাখ্যা করি, খাতা কলম তো সবার সামনে আছে।
ব্যাখ্যা করি, তারপর আপনারা পারবেন। সেটা হচ্ছে বেসিক্যালি, একটু ভিতর থেকে আসি, একটু খেয়াল করে শুনেন। ম্যাজিস্ট্রেট তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে কারা? যারা মেট্রোপলিটন এরিয়াতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে। তো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা সবাই একই জিনিস, মানে এরা সবাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো সরকার বলতেছে 29 সির আন্ডারে। ও আচ্ছা, আরেকটু আসি যে এই ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা 32 তে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা হচ্ছে কি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর জরিমানা করতে, 5 বছর কারাবাস এবং 10,000 টাকা জরিমানা। তারপরে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর কারাবাস, 5,000 টাকা জরিমানা, এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর কারাবাস, 2 বছর জরিমানা। আপনারা এটা যদি মুখস্থ না করতে পারেন, আপনারা লেখেন 10-5-2, এটা হচ্ছে কারাবাস। আর এটা ফোন নাম্বারের মতো মুখস্থ রাখবেন, 10-5-2। আরেকটা মুখস্থ রাখবেন হচ্ছে 5-3-2। লাস্টে যে 2-2 এটা মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না, কারণ এটা 2-2 মানে কারাবাসও দিতে পারে 2, এবং কি আপনার জরিমানা করতে পারে 2,000 টাকা। 2,000 টাকা। তো এই দিক থেকে যারা হচ্ছে মোবাইল কোর্ট করে তারা 2 বছরের বেশি সাজা দিতে পারে না। আমরা সামটাইমস কেউ মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটদেরকে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বলে, যদিও তারা এটা শুনতে পছন্দ করে না। বাট কারাবাসের দিক থেকে চিন্তা করলে ওইটাই আমাদের কাছে আসে, যে তারা তো 2 বছরের বেশি কারাবাস দিতে পারে না। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কয় বছর দিতে পারে? 3 বছর। 3 বছর। তো এটাকে আপনারা 532 এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, 532 এভাবে মনে রাখতে পারেন। 532 মনে রাখলে এটা আর কখনো ভুলবেন না। 532 মানে কি? 5 বছর, 3 বছর এবং 2 বছর। ঠিক আছে? আর আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 10,000 টাকা জরিমানা, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 5,000 টাকা জরিমানা। আর লাস্টে যে 2,000 টাকা, এটা মুখস্থ রাখার দরকারই নেই, কারণ থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের জায়গায় সংখ্যা দুইটাই 2,000 টাকা জরিমানা এবং 2 বছরের কারাবাস। তো আশা করি এটা আর কখনো আপনাদের এটা আর ছুটবে না, আপনারা মনে রাখতে পারবেন। তাহলে একটু এখন বলুন তো দেখি আমাকে, যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটদের ম্যাজিস্ট্রেটের কারাবাস দেওয়ার ক্ষমতা কত বছর? 2 10 বছর। বছর। স্যার 2 থার্ড বছর। ক্লাস ম্যাজিস্ট্রেট, সরি, হ্যাঁ। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের স্যার 3 বছর স্যার। 3 বছর। 3 বছর। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর। 5 বছর। 5 বছর। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমি যে না বুঝি নাই, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছর। কোথায় বললাম? থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছর, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর। হ্যাঁ 2 বছর, হ্যাঁ, সেটাই তো। আর লিখতে বললাম না, সেকেন্ড ক্লাস হচ্ছে 3 বছর। 532 আর লেখেন থার্ড সবাই, ক্লাস সবাই 532 লেখেন। 32। 532। আরো মজার বিষয়টা বলি, এটা এই ধারাটার নাম 32। আর এটা এই যে আমরা যে এটা বানালাম টেকনিক, ওটাও 532। ঠিক আছে? ফার্স্ট ক্লাস হচ্ছে 5 বছর মানে সর্বোচ্চ। বুঝি নাই, কি বললেন? মানে এটা কি সর্বোচ্চ সাজা দিতে পারে, এটাই বললেন না? হ্যাঁ, 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 সর্বোচ্চ মানে এটাই, মানে এইটা মানে এর বাইরে যাওয়া যাবে না। মানে সর্বোচ্চ মানে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে আর কি, 1 দিন থেকে শুরু করে এটা। এটা কোন ধারায় বলছে? স্যার 32 দ্বারা। 29C। স্যার 32 দ্বারা স্যার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? 32 ধারায় বলছে, 29এও বলছে না? 29 এর পরে আসতেছি, আমি বলতেছি ম্যাজিস্ট্রেটদের যে পাওয়ার, এটা বলছে কোন ধারায়? স্যার 32 দ্বারা স্যার। 32। 32 ধারায়। আর আমি যে আপনাদেরকে লিখতে বলছি সেটা কত লিখতে বলছি? 532। 532 মানে তো 5 এভাবে বছর। মুখস্থ রাখতে বললাম আর আর কি। ধারা হচ্ছে তো। ধারাও 32, জি আবার জি মুখস্থ করতে হইলো। বলছি 32। এবার বুঝছেন? ইয়েস স্যার। জি বুঝছি। হ্যাঁ, এটা আর ভুলেন না আপনারা। তো 532 যদি কোথাও লেখেন, আপনি যখনই এই ধরনের রিলেটেড কোশ্চেন আসবে, সাথে সাথে 532 কে স্মরণ করার চেষ্টা করবেন। 532 স্মরণ আসলেই আপনার মাথায় সাথে সাথে চলে আসবে 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 ইয়ার্স। আর কোন ধারায় বলছে এটা? স্যার কোন 32 ধারায় দ্বারা বলছে? স্যার। স্যার 32। 32 ধারায়, রাইট। তো এখন যদি আমি একজনকে যদি ধরি, যদি একজন বলেন যদি আহ এখান থেকে মনীষা বলেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কারাবাস দেওয়ার ক্ষমতা এবং তার
জরিমানা করার ক্ষমতা বলেন? স্যার 5,000 টাকা 5 বছরের কারাবাস দিবে আর 10,000 টাকা অর্থদণ্ড দিবে। রাইট। আর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের 3 বছরের কারাবাস, 5,000 টাকা 5,000 টাকা জরিমানা, এবং হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড আর দুই দুই বা- না না না, 2,000 আমি বলি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কারাবাস এবং জরিমানার অঙ্কটা বলেন। স্যার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারবে 3 বছরের কারাবাস আর 5,000 টাকা জরিমানা। রাইট, ওকে। তার মানে আপনারা ধরে ফেলছেন। জরিমানার অঙ্কটা আমি লিখলাম না, মুখস্থ করাই না, কারণ এটা আপনি ইজিলি পারবেন। 5-10, আর থার্ড ক্লাস তো সবসময় 2, যেহেতু সে দুইটা দিলেই 2-2, সো তাকে নিয়ে আর আলোচনা করা দরকার নেই। আশা করি আপনারা এটা নিয়ে আর বলবেন না। এবার আসি, এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আপনার যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা সবাই হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো এই যে মানে কোর্টে তারা কিভাবে পরিচিত হয়? কোর্টে কিন্তু তাদেরকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলে না। কোর্টে পরিচিত হয় যে জেলা পর্যায়ে পরিচিত হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এরিয়াতে তাদের নাম হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই যে ম্যাজিস্ট্রেটদের যে বস থাকে, সেই বসের নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়াতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিএমএম বলে যাকে। যেমন ঢাকায় আপনারা শুনেন যে সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর জেলা সদরে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই যে এখন কথা হচ্ছে উনাদের নাম কবে আসছো, এদের নাম তো আগে শুনি নাই সিআরপিসি। এবার আমরা একটু পেছনে যাই। 2007 সালে যখন বিচার বিভাগ আলাদা হইলো মাজার হোসেন কেসের মাধ্যমে, এর আগে ম্যাজিস্ট্রেসি করতো কারা? এর আগে ম্যাজিস্ট্রেসি করতো প্রশাসন ক্যাডারের লোকজন, মানে এই যে ধরেন আপনার ইওনো, ডিসি যারা, তারা ম্যাজিস্ট্রেসি করতো। তো যখন ম্যাজিস্ট্রেসিটা এই যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারির হাতে চলে আসলো 2007-এ, এরপরে 2009-এ একটা অ্যামেন্ডমেন্ট করা হলো। অ্যামেন্ডমেন্ট করে এই যে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে, মানে বিচারিক ম্যাজিস্ট্রেট যারা, তাদের একটা বস লাগবে না? জেলা জজ তো এমনিতেই সবার বস, আবার ম্যাজিস্ট্রেটদের একটা বস লাগবে না? এই বস পোস্টের জি। নাম হচ্ছে কি কি পোস্ট? এই বস পোস্টের নামটা হচ্ছে কি? চিফ চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এবং অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবং এবং উনিও কিন্তু একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মানে তারও ক্ষমতা কিন্তু ওই 5 বছর। মানে উনি উনাদের বস হইলেও তারও কিন্তু বিচারিক ক্ষমতা 5 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। কেন বলুন তো? কারণ তিনিও একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি কোন টায়ারের অফিসার? তিনি হচ্ছেন একজন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসার। মানে তিনি যখন জাজশিপে থাকতেছেন, তিনি যখন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে থাকতেছেন, তখন তিনি ফাঁসির যে অফেন্স যেগুলো আছে সেগুলো পর্যন্ত বিচার করতে পারেন। বাট তিনি যখন আবার ম্যাজিস্ট্রেটদের বস হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে আসেন, তখন কিন্তু তিনি এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ার হোল্ড করেন, এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মাত্র 5 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। ক্লিয়ার? জি স্যার। এটা বুঝছেন? জি স্যার। তো তাইলে এখন বলতে পারেন যে তাহলে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলের একজন অফিসার সিএমএম কেন হয়? কারণ এখানে অনেক মজা আছে। ম্যাজিস্ট্রেটের অনেক ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের যে কোনো অফেন্স আমলে নিতে পারে, কারণ তাদের সাথে অলওয়েজ থানা পুলিশের কাজ, তো তাদের একটা সোয়াগ কাজ করে তাদের মধ্যে। এই জন্য বলে যে ঠিক আছে, আমি সিএমএম সিজিএম হব, ওই জেলাতে আমার একটা আলাদা নাম কাম হবে, আমাকে সবাই চিনবে। এক একজন এক এক ভাবে এটা এনজয় করে। তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে সব ম্যাজিস্ট্রেটদের বস যিনি, এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সবারই হাইয়েস্ট সেন্টেন্সিং পাওয়ার হচ্ছে 5 ইয়ার্স। তো এই জন্য তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এত মানে সিনিয়র অফিসার, এত পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট, তারা কি সবসময় 5 ইয়ার্স এর অফেন্সের বিচার করবে? না। তখন এখানে কথা হচ্ছে যে সরকার চাইলে তাদেরকে বিশেষ ক্ষমতা দিতে পারে। বিশেষ ক্ষমতার মাধ্যমে তারা কি করতে পারে? একটু ওই যে দণ্ড 32-তে বলা হয়েছে তার চাইতেও বেশি দণ্ড তারা দিতে পারে। তো সেই ঠিক ওই ধারাটার নাম হচ্ছে 29C। কত? 29C। সেখানে কি বলা হচ্ছে? সেখানে আমরা একটু লিখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা যেহেতু এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসার এবং ম্যাজিস্ট্রেটদের বস, তারা ডেথ পেনাল্টি হয় এমন অফেন্স ছাড়া যে কোনো অফেন্সের বিচার করতে পারে। এটা বুঝছেন? জি স্যার। এটা এটা সবাই বুঝছেন? জি এটা স্যার, সবাই বুঝছি। বুঝছেন? মানে তারা 29C বলতেছে যে সরকার যদি আলাদাভাবে এমপাওয়ার করে, যেহেতু তারা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসার, সেক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা ডেথ পেনাল্টি হয়, মানে পানিশমেন্ট, ফাঁসি হয়, হ্যাঁ, বা আপনার মৃত্যুর যে মৃত্যু, হত্যা ধরেন হত্যাকাণ্ডজনিত যে অপরাধ, এই অপরাধ ছাড়া বাকি সব অপরাধের বিচার করতে পারবে। তার মানে তারা 302 ধারা ছাড়া বাকি সব অপরাধে কি করতে পারবে? বিচার করতে পারবে। ক্লিয়ার? জি স্যার।
302 ধারা জি বা স্যার। আরো যে সমস্ত ধারা আছে যেগুলাতে ডেথ পেনাল্টি হয়, মৃত্যুদণ্ড মানে আছে। মোট কথা হচ্ছে আপনারা লিখে রাখেন যে সিএমএম সিজিএম পাশে লিখে রাখেন ডেথ, ডেথটা লিখে একটা ক্রস দিয়ে দেন। এই ডেথ ছাড়া মানে ডেথ পেনাল্টি হলো অফেন্স ছাড়া বাকি সব অফেন্সের বিচার করতে পারবে কি সিএমএম এবং সিজিএম, যদি কখন পারবে, যদি সরকার তাদেরকে এম্পাওয়ার করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা কোথায় বলা আছে? 29C। তাহলে সরকার যদি বাকি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে যদি এম্পাওয়ার করে, তাহলে তারা কোন পর্যন্ত যেতে পারবে? তারা যেটা যেতে পারবে সেটা হচ্ছে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড যোগ্য যে অপরাধগুলো আছে সেগুলো বিচার করতে হবে। মানে সর্বোচ্চ 10 বছর, মানে 10 বছরের উপরে এগুলো তারা বিচার করতে, মানে তাদের সিলিংটা হচ্ছে কি হাইয়েস্ট কত বছর কারাদণ্ড যোগ্য অপরাধে বিচার করতে পারবে। বাকিরা মানে এই যে সিএমএম সিজিএম বাদে বাকি যারা আছে মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা কত বছর কারাদণ্ড যোগ্য অপরাধে বিচার করতে পারবে? 10 বছর। ক্লিয়ার? জি স্যার। জি তাইলে স্যার। আপনারা আরো সহজ করার জন্য লেখেন সিএমএম এবং সিজিএম ইজ ইকুয়াল টু ডেথ, লেখেন ডেথ, ডেথ বাদে সব। একটা লাইন লেখেন সিএমএম এবং সিজিএম, একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে লেখেন ডেথ বাদে সব। আর আপনারা লেখেন এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এভাবে লেখেন ফার্স্ট লিখে পাশে এম দেন আর একটা এমএম দেন, কমা দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লেখেন আপ টু 10 মানে 10 ইয়ার্স পর্যন্ত। বুঝতে পারছেন? পরেরটা একটু আবার বলুন। মানে এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে মোট কথা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাশে দিয়ে লেখেন হচ্ছে আপ টু 10 মানে 10Y মানে 10 ইয়ার্স। দশ বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে। বুঝে গেছে? জি। এটা বুঝছেন? এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আমরা জানি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা হচ্ছে 5 বছর। তো একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 বছরের সাজার বিচার করছেন, এই সাজার বিচার কি অবৈধ হবে? 10 বছরের অপরাধযোগ্য 10 বছর কারাবাসযোগ্য অপরাধের বিচার করছেন, এই বিচারটা কি অবৈধ হবে? না, কেন অবৈধ হবে না? যদি 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 সরকার ক্ষমতা তাদেরকে না দেয় তাহলে পারবে না। রাইট, সরকার প্রমাণ বিশেষ রাইট। ক্ষমতা যদি দিলে পারবে। ক্ষমতা দেয় তাহলে পারবে, ক্ষমতা যদি না দেয় তাহলে পারবে না। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ক্ষমতা নিয়ে কথা বললাম। কেন কথা বললাম? কারণ এই যে এত মানে হাই প্রোফাইল ম্যাজিস্ট্রেটরা আছে তাদের আহ, তারা মাত্র 5 ইয়ার্স কারাবাসযোগ্য অপরাধের বিচার করতে পারবে, এটা কেমন যেন আমাদের কাছে একটু কম কম মনে হয়। তো এই জন্য সরকার নিজেও একটা প্রবিধান রাখছে যে যখন পরিস্থিতি এরকম দেখা যাবে যে না তাদেরকেও হায়ার হায়ার মানে হচ্ছে কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে দেওয়া উচিত, তখন সরকার চাইলে এই চিফ মেট্রোপলিটন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য ডেথ পেনাল্টি বাদে সব অফেন্সের, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে সবাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এদের জন্য আপ টু 10 ইয়ার্স কারাবাসযোগ্য অপরাধের বিচার করার জন্য সরকার তাদেরকে আলাদাভাবে এম্পাওয়ার করতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা বুঝা গেছে? জি স্যার। তাহলে জি। এখন আমাদের কোশ্চেন কিন্তু এখনো আমরা কিন্তু অ্যান্সারে ঢুকিনি, আমরা এখন আলোচনা করতেছি। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এখন এই যে আমি পাইলাম যে এক জায়গায় মৃত্যুদণ্ড বাদে সব ধরনের অফেন্সের ট্রায়াল মানে ট্রায়াল আর কি বিচার সে করতে পারবে, আরেক জায়গায় আমরা পাচ্ছি যে আপ টু 10 ইয়ার্স কারাবাসযোগ্য অপরাধে বিচার করতে পারবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা। তাহলে এখন কথা হচ্ছে তারা কি আসলে চাইলে কাউকে 20 বছর সাজা দিতে পারবে, 14 বছর সাজা দিতে পারবে বা এরকম দিতে পারবে? উত্তরটা খুঁজবো হচ্ছে আমরা 33-এর কতে। কোথায় খুঁজবো? 33A তে। কোথায় খুঁজবো? 33A। তো এখন আমরা চলে যাবো 33A তে। 33A তে খুব সিম্পলি আমি বলে দিব, এটা তো আপনারা পেছানোর কিছু নাই। 33A বলতেছে যে একটা জিনিস একটু পেছনে এসে একটু ভেঙে দেই, যে ট্রায়াল এবং সেন্টেন্সিং এক জিনিস নয়। কি বলছি?
ট্রায়াল করা এবং সেন্টেন্সিং ট্রায়াল করা এবং সেন্টেন্স এক জিনিস নয়। এক জিনিস নয়। ক্লিয়ার? আপনি ট্রায়াল করতে পারেন, আপনি একজন জাজ, আপনি ট্রায়াল করতে পারেন। যেমন আমাকে যদি, আমি এখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ পদমর্যাদায় আছি, আমাকে যদি বলে যে তুমি একটা ডাকাতির মামলা বিচার করো, আমি করতে পারবো, ট্রায়াল করতে পারবো, যেহেতু আমি জাজ। কিন্তু সেন্টেন্সিং পাওয়ার কি আমার আছে? সেন্টেন্সিং পাওয়ার আমার নাই, না। কারণ এটা আমার উপরের কোর্ট করবে, এটা হচ্ছে সেশন জাজ করবে। মৃত্যুদণ্ড যোগ্য যে মৃত্যু ফাঁসি যোগ্য যে অপরাধগুলো আছে বা আপ টু 10 ইয়ার্স কারাদণ্ড যোগ্য যে অপরাধগুলো আছে সেগুলো হচ্ছে সেশন কোর্ট করবে। তাইলে ট্রায়াল আমি করতে পারবো, মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা ট্রায়াল করতে পারবে, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা তারা আপ টু 10 ইয়ার্স কারাবাসযোগ্য অপরাধে ট্রায়াল করতে পারবে, বাট তারা সেন্টেন্স মানে সর্বোচ্চ সাজা দিতে পারবে হাইয়েস্ট 7 ইয়ার্স। কত বছর? স্যার 7 years। 7 years। 7 years। 7 years। এবার এই চিকন কথাটা মাথায় রাখেন, এগুলো কিন্তু সব কিন্তু বিশেষ ক্ষমতা, বিশেষ ক্ষমতা। তার মানে জি, আমরা স্যার। জেনারেল ক্ষমতা পাইলাম হচ্ছে 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 ইয়ার্স। বিশেষ ক্ষমতা যখন দিবে তখন সিএমএম, সিজিএম, ডেথ পেনাল্টি ছাড়া সব অফেন্সের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তারা আপ টু 10 ইয়ার্স কারাবাসযোগ্য অপরাধে বিচার করতে পারবে, কিন্তু সাজা দিতে পারবে শুধুমাত্র 7 বছর পর্যন্ত। ক্লিয়ার? ক্লিয়ার জি। হয়েছে? জি স্যার। মানে স্পেশালি এম্পাওয়ার করলেও তারা তাদের অফেন্স তারা সেন্টেন্স কত বছর পর্যন্ত করতে পারবে? 7 বছর। 7 বছর। যেমন উনি মানে কি বলে, স্যার, একটু কাউকে 10 আগে যে বছর দিতে বললেন পারবে? সরকার বিশেষ ক্ষমতা দিলে 10 বছর পর্যন্ত পারবে, এমএম আর ফার্স্ট ক্লাস। কোথায় 10 বছর পর্যন্ত পারবে বলবো? বলছি 10 বছর কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে, ট্রায়াল করতে পারবে, বাট কারাদণ্ড দিতে পারবে কত বছর পর্যন্ত? স্যার 7 বছর পর্যন্ত স্যার। 7। আপনারা কি খেয়াল করে শুনতেছেন না? আমি তো শুরুতে এটা ভেঙে দিলাম, এটা ডিবাং করে দিলাম, এখানে একটা যে ভেজাল আছে। ট্রায়াল এবং সেন্টেন্স এক জিনিস। জি না স্যার। ট্রায়াল মানে কি? ট্রায়াল মানে বিচার করা, সাক্ষীটাকে সবকিছু নেওয়া, রায় দেওয়া হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্সিং ক্ষমতা তার কত বছর? মানে উনি যে রায়টা দিবেন, কারাদণ্ড দিবেন, কনভিকশন করবেন, এটা কত বছর? স্যার সেটা 7 বছর স্যার। 7 বছর। এবার বুঝে গেছে? জি স্যার। এবার বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরেন একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওখানে এরকম একটা ডাকাতির মামলার বিচার হচ্ছে। কিসের বিচার হচ্ছে? ডাকাতির মামলা। ধরেন 14 বছর সাজা হবে বা এরকম কোনো কিছু একটা হবে। তো উনার তো সেন্টেন্সিং ক্ষমতা কত বছর? যদি এম্পাওয়ার্ড হয় আলাদাভাবে, সাদিয়া বলেন কত 10। বছর দিতে পারবে? সিজিএম না? কত বছর দিতে পারবে? হুম 7 বছর। 7 বছর। কার কথা বলেন? সিজিএম? ধরেন আমি আবার বলতেছি, ধরেন বিশেষ ক্ষমতা পাওয়ার পর, মানে বিশেষভাবে এম্পাওয়ার হওয়ার পর একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা ডাকাতির মামলার বিচার করছেন, হ্যাঁ? তো সেখানে তার কাছে মনে হলো যে এই ডাকাতকে 14 বছর সাজা দেওয়া উচিত। কত বছর? স্যার 14 বছর। কিন্তু 33-এর এ অনুযায়ী তার সাজা মানে কারাদণ্ড দেওয়ার সিলিং হচ্ছে মাত্র কত বছর? 7 বছর স্যার। 7 বছর। তাহলে উনার কাছে মনে হচ্ছে যে এটা সাজা হওয়া উচিত 14 বছর। উনি এখন কি করবেন? 14 বছর দিয়ে দিবেন? জি না স্যার। না, 7 বছর দিবে। দিতে পারবেন? পারবেন না। জি না স্যার। উনি না। তখন এই মামলার রেকর্ড, এভিডেন্স যা উনি নিছেন সবকিছু নিয়ে এই মামলাটা পাঠাই দিবেন সেশন কোর্টে। কোথায় পাঠাই দিবেন? স্যার তার সেশন উপরের কোর্টে। কোর্টে, সেশন কোর্ট। মানে দায়রা জজ আদালতে পাঠাই দিবেন। তখন দায়রা জজ আদালত সেই, যেহেতু তার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী, এবং ওই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে সাক্ষ্যগুলো নিল সেই সাক্ষ্যগুলো পর্যালোচনা করে সেই অনুযায়ী কি দিবেন? সাজা দিবেন, সেন্টেন্স দিবেন। ক্লিয়ার? জি স্যার। হুম। বুঝা গেছে এটা? জি স্যার। তাহলে কোন ধারায় পাঠাবেন? দায়রাতে পাঠাবে। কোন ধারায় পাঠাবেন? কোন ধারায়? 33। 347 কোন স্যার ধারায়? 347 স্যার। 347। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি জি। স্যার। জি, শুনতে পাচ্ছি। তাহলে আপনারা মানে ভুল করতেছেন কেন? কোন ধারায় পাঠাবে? 347। এটা হচ্ছে মানে যখন মনে হবে যে গ্রেটার পানিশমেন্ট দেওয়া উচিত কিন্তু তার ক্ষমতা নাই, তখন তিনি মামলার রেকর্ড পত্র, এভিডেন্স, সাক্ষ্য যা নিচ্ছেন সবকিছু একটা বাইন্ডিং করে সুন্দর করে লিখে কার কাছে পাঠিয়ে দিবেন? সেশনস কোর্টে পাঠিয়ে দিবেন, কারণ সেশন কোর্ট তো উপরে, দায়রা আদালতে পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা অনেকেই এই জায়গাটা, এই যে 33-এর সি, 33-এর এ এবং 347 এই তিনটা জিনিস একসাথে মিলে পড়লে আর কোনো কনফিউশন থাকবে না। এখন আমি ধরবো একজনের জন্য। হাসিবুল হাসান আছেন?
হাসিবুল হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকাতির মামলা বিচার করতে পারবে? স্যার বিচার করতে পারবে, ট্রায়াল করতে কখন পারবে। পারবে? কখন পারবে? স্যার সে শুধু ট্রায়াল করতে পারবে স্যার ধারা 29 সি এর আন্ডারে। হ্যাঁ, 29 সি অনুযায়ী তিনি কি করতে পারবেন? ট্রায়াল করতে পারবেন। শুধু কি করতে পারবেন? জি স্যার, ট্রায়াল করতে ট্রায়াল পারবেন। করতে কখন পারবে, পারবেন? যখন তাকে সরকার আলাদাভাবে কি করবে? এম্পাওয়ার করবে, রাইট? এম্পাওয়ার দেওয়া হবে। এম্পাওয়ার করবে। আচ্ছা, এবার যদি আমি বলি আর একটা ট্রিকি কোশ্চেন আপনাকে বলি, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উন্নত হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বস, তো তার সেন্টেন্সিং ক্ষমতা কত? মানে নর্মাল সেন্টেন্সিং ক্ষমতা কত? স্যার তার নর্মাল সেন্টেন্সের ক্ষমতা স্যার 5 বছর, মানে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। আর জরিমানা জরিমানা করার ক্ষেত্রে স্যার 10 বছর। কোন 10 ধারায় বছর বলা আছে? কোন ধারায় বলা আছে? স্যার, সরি 10,000 টাকা। কোন ধারায় বলা আছে? স্যার এটা 32-এ বলা হয়েছে স্যার। এটা ধারা। 32-এ বলে নাই, কিন্তু মানে এটা আমরা এজিউম করে নিচ্ছি, কারণ উনি নিজে একজন কি ম্যাজিস্ট্রেট? একদম স্যার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, রাইট। তো 32-এ যেহেতু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, তিনি ওই হিসাব করে তিনিও কি, যেমন আমাদের একদম ফার্স্ট ক্লাস CIC তে ম্যাজিস্ট্রেট। কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দটা ইউজ করা নাই। হ্যাঁ, জি স্যার, এটা 2009 এটা সালে স্যার ফার্স্ট অ্যাডাপ্ট করা ক্লাস হয়েছে। ম্যাজিস্ট্রেট বলা আছে। কি বলা আছে? ফার্স্ট ক্লাস সিনিয়র ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউজ করা আছে, মেবি আমি একটু দাঁড়ান দেখে নিই, কারণ একটা কথা বলে দিলাম। স্যার একটু দেখি। সেপারেশন পাওয়ার মাধ্যমে করা হয়েছে। এবার আপনি বলেন যে ওই ডাকাতির মামলায় ধরেন চিফ স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মনে হলো যে 10 বছর সাজা দেওয়া উচিত। কত বছর? 10 বছর। তিনি কি পারবেন? স্যার সে স্যার সাজা দিতে পারবে না। কারণ কি স্যার, স্যার এখানে স্যার বিশেষ ক্ষমতা আইন সরকার যদি দেওয়া থাকে, তবে ধারা 33 অনুযায়ী সে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজা দিতে পারে। যেহেতু এখানে স্যার ডাকাতি মামলা 10 বছর, তার এ ধরনের এম্পাওয়ার সরকার দেয় নাই, বা এ ধরনের এম্পাওয়ার নাই তার। কোন ধারা বলে নাই? স্যার স্যার 33 অনুযায়ী স্যার 7 বছর সর্বোচ্চ সে সাজা দিতে পারে। যেহেতু যেহেতু এখানে সে স্যার 33 ডাকাতি অনুযায়ী মামলা এখানে 10 বছরের উপরে, যেহেতু 10 বছরের উপরে স্যার এটা, তাহলে তার ক্ষমতা নাই। সে অনুযায়ী সে ধারা 347 অনুযায়ী সে উচ্চ আদালতে স্যার এটা প্রেরণ করবে, অথবা সেশন জাজ কোর্ট, নাহলে ওই তো উচ্চ আদালত মানে তার জন্য তো হাইকোর্ট না, উচ্চ আদালত মানে তার জন্য দায়রা জজ। দায়রা জজ আদালত। সেশনস এবং সরি, জেলা জজ এবং দায়রা জজ তারা কিন্তু দুজনই একই জিনিস। জি স্যার, হ্যাঁ, মানে একই ব্যক্তি স্যার, একই ব্যক্তি। একই ব্যক্তিকে দুইটা পাওয়ার দেওয়া হয়েছে। এটাই যে আমাদের বিচার বিভাগের উপরে যে মানুষজন বলে যে স্যার আপনারা ওরা মূলত 5টা, জি স্যার, স্যার জেলা মামলার জজের স্যার ধারে, 5টা ক্ষমতা আছে হ্যাঁ, এম্পাওয়ার। মামলার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। এই যে স্যার। মানে বিভিন্ন এক্সিকিউটিভরা যে বলে যে আপনারা বিচার বিভাগ মামলার ভারে নুয়ে পড়তেছে, তো আপনারা যেমন আমাদের লতে বলা হয়েছে যে সারা বাংলাদেশে আলাদা করে সেশনস কোর্ট আলাদা করে স্থাপন করা হবে। কোর্ট স্থাপন করে সেই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে এক্সিস্টিং যে জেলা জজ তার উপর। তাহলে তিনি তখন কি হয়ে গেলেন? জেলা জজ এবং দায়রা জজ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জেলা জজ এবং দায়রা জজ। অতিরিক্ত যে জেলা জজ তিনি অতিরিক্ত জেলা জজ এবং অতিরিক্ত দায়রা জজ হয়ে গেলেন, মানে একই লোক। কেন? অতিরিক্ত জেলা জজ একজন, অতিরিক্ত দায়রা জজ একজন হতে পারেন না? এখানে আর একটা পোস্ট ক্রিয়েট করার সুযোগ তো আইনে আছে, নাই? সেটা না করে একজনের ঘাড়েই সব তুলে দেওয়া হচ্ছে। তুলে দিয়ে কি বলতেছে যে বিচার বিভাগ মামলার ভারে শেষ, আপনি বিচারক নিয়োগ দেন। তো এই জন্য যখন ক্রিমিনাল ম্যাটার আসবে আমরা সেখানে বলবো সেশনস, কি বলবো? সেশন কোর্ট। সেশন কোর্ট কে? আমার সেশন কোর্ট কে? দায়রা জজ। দায়রা জজ কে? ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ। কিন্তু আবার মহানগর এলাকাতে কিন্তু সেশন জাজ কিন্তু আলাদা। মহানগর এলাকাতে কি সেশন জাজ আলাদা। যেমন আমাদের ঢাকায় মেট্রোপলিটন এরিয়ার জন্য মেট্রোপলিটন মহানগর দায়রা জজ, এটা আলাদা একটা কোর্ট। তো আশা করি এই এই ব্যাপারটা আপনারা সহজে বুঝতে পারছেন। এই তিনটা ধারা একসাথে পড়লে, মানে আমি আরো বলছি, যেমন আপনার 32, তারপর 32কে মুখস্থ রাখার জন্য আপনি যে ট্রিকটা বলছি সেটা হচ্ছে 532,
তারপরে 29C সেখানে স্পেশালি এম্পাওয়ার করবে ট্রায়াল করার জন্য, বারবার বলতেছি ট্রায়াল করার জন্য। বাট এই আমরা তখন ধরে নিব বাবার ট্রায়াল যদি করতে পারে মনে হয় সেরকম সাজা দিতে পারবে না, সেরকম সাজা দিতে পারবে না, সাজা কমাই দেওয়া হয়েছে। সাজা সিলিংটা কোথায় বলা হয়েছে? 33-এর কোথায় বলা হয়েছে? এতে। এতে স্যার, এতে। সেটা কত? 7 বছর। 7 বছর। তার মানে যতই বিচার করুক, যত কিছু করুক, 7 বছরকে অতিক্রম করার কোনো সুযোগ নাই, কোনো ম্যাজিস্ট্রেটের নেই। তাও সেটা কখন? যদি স্পেশালি এম্পাওয়ার করে আন্ডার 29C। এরপরে যদি তার কাছে মনে হয় ট্রায়াল করতে গিয়ে মনে হয় যে এটা একটা খুবই হিনিয়াস ক্রাইম হয়েছে, এই ডাকাতির সাজা 7 বছরের বেশি হওয়া উচিত, তো আইনে তো অপশন আছে। তিনি তখন 347-এর আন্ডারে মামলাটা সাক্ষী টাকি সবকিছু গুছাই নিয়ে কার কাছে পাঠিয়ে দিবেন? সেশনস কোর্টে পাঠিয়ে দিবেন। তখন ধরে নেওয়া হবে যে এই মামলাটা সেশন কোর্টেই বিচার হচ্ছে। কি ধরে নেওয়া হবে? মামলাটা সেশন কোর্টেই বিচার হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে। কারো আমি বারবার কেন বলতেছি, যেন কারো আইডিয়া মানে আনক্লিয়ার না থাকে, যেন সবাই বিষয়টা বুঝতে পারেন। কারণ একবার যদি আপনার মাথাতে বিষয়টা ক্লিয়ার না হয়, এরপরে কোনো শিক্ষকের এটা ক্লিয়ার করতে পারবেন না। সো যখনই কোনো কিছু বুঝবেন না, ইনস্ট্যান্ট ওই টিচারকে বারবার জিজ্ঞেস করে সেটা ক্লিয়ার করে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যেটা আমি ছাত্র হিসেবে যেটা সাফার করছি, আমি চাই না আপনারা সেটা সাফার করেন। এরপর দেখেন সিআরপিসি এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা উল্লেখ আছে? আমল অযোগ্য মামলা বলুন তো কোন ধারায়? যেমন আগে বলি, এফআইআর কোন ধারায় হয়? 154। তাইলে আমল অযোগ্য তো জীবনে এফআইআর আসবে না, এটা বাদ দিয়ে দিলাম। তারপরে 156-তে যখন এফআইআর হয়, তখন 156-টা তার কি হয়? ইনভেস্টিগেশন হয়। কি হয়? স্যার ইনভেস্টিগেশনের পাঠানো। ইনভেস্টিগেশন। তাহলে এই দুইটার বাদ। আর আছে 151 এবং 155। এই দুইটাতে কি আছে বলেন? এই দুইটাতে কি আছে? 155 এ স্যার অযোগ্য যেটা সেটা অযোগ্য অপরাধের সংজ্ঞা সম্পর্কে বলা আছে। আমল অযোগ্য অপরাধ যেটা আমল অযোগ্য মামলা মানে বিষয়বস্তুর সংজ্ঞা বলা আছে আমল অযোগ্য অপরাধের। আমল অযোগ্য অপরাধের সংখ্যা কোথায় বলা আছে? একশো 155-তে কি বলা আছে বলেন? আগে বলেন 151-তে কি বলছে? আপনাদের কাছে সবার কাছে বই আছে না? জি স্যার। না। বই ছাড়া কেন বসছে? একশো 155-তে কি বলছে? স্যার আমল অযোগ্য কেসের খবর। Right. সংবাদ যেটা আর কি সংবাদ। হ্যাঁ। এখন এবার আমারে বলেন যে আমল অযোগ্য 151 এটা হবে না, 155। আমল অযোগ্য এবং আমলযোগ্য এটা দ্বারা কি বুঝেন বলেন? কে বলতে পারবেন? এটা ভাইভাতে জিজ্ঞেস করবে, যারা বারের ভাইভা যে দিবেন তাদের সকল বলেন। যে সকল মামলায় স্যার পুলিশ উইদাউট ওয়ারেন্ট গ্রেফতার করতে পারে সেটা হচ্ছে স্যার আমলযোগ্য, বা উইদাউট ওয়ারেন্ট মানে স্যার ইনভেস্টিগেট করতে পারে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া, এটা স্যার আমলযোগ্য। আর স্যার যেটা পারে না স্যার সেটা আমল অযোগ্য। রাইট। তো 154 ধারাতে বলা হচ্ছে যে পুলিশ অফিসারের কাছে আমলযোগ্য অপরাধের খবর দিবে এবং পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া গ্রেফতার করতে পারবে। তো ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া গ্রেফতার করতে পারবে মানিয়েছে হচ্ছে এফআইআর কোন রিলেটেড অফেন্সের ক্ষেত্রে হবে? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে হবে। ঠিক আছে? আর আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি হবে? 155 হবে। কি হবে? 155 ধারা হবে। সেখানে তদন্ত করতে হইলে কারো অনুমতি লাগবে। স্যার ম্যাজিস্ট্রেট। আর 155-তে তদন্ত করতে হইলে কারো অনুমতি লাগে? 156-তে না। না স্যার। স্যার অনুমতি ছাড়া। এটা এফআইআর সরাসরি এফআইআর হওয়ার পর পুলিশ নিজেই ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারে, কারো পারমিশন প্রয়োজন হবে না। তারপর সেকেন্ড শিডিউল দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে কোন কোন অফেন্স আমলযোগ্য আর কোন কোন অফেন্স অমলযোগ্য। কিভাবে বুঝবো আমরা? কারণ সেখানে লেখা আছে যে যদি লেখা থাকে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তার মানে সেটা হচ্ছে কি আমল কি অযোগ্য। আর যদি লেখা থাকে যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তখন কি সেটা এটা আমলযোগ্য অপরাধ। ক্লিয়ার? কোন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে, মানে কম্পোজিশন হয়েছে আর কি, আমরা যেটাকে বলি কম্পাউন্ডিং অফেন্স, মানে তারা সবাই মিলে কম্প্রোমাইজ করছে, আপোষ মীমাংসা হয়েছে। তার মানে সিআরপিসি তে বা ক্রিমিনাল মামলাতে, ফৌজদারি মামলাতেও কি আপোষ করার একটা সুযোগ থাকা উচিত। আমরা যে ওই যে
গান্ধী একটা কথা বলছিল যে an eye for eye will leave the whole world blind বা will blind the whole world, এরকম একটা কথা বলছিল যে সে আমার চোখ তুলছে, আমি যদি তার চোখ তুলে ফেলি এরকম করতে করতে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। তো মানে পৃথিবীতে সব অফেন্সেরই কিন্তু আপোষ মীমাংসা করার সুযোগ থাকে। যেমন আমার একজনকে কেউ মেরে ফেললো, আমি চাই যে তার ফাঁসি হোক, সেটা প্রথম প্রথম মনে আসবে, বাট একটা সময় গিয়ে মনে হবে যে তাকে রিফর্ম করার সুযোগ দেওয়া উচিত, বা একটা সময় ক্ষমার ব্যাপারটাও মনে আসতে পারে। ক্ষমা তো একদম সব ধর্মেই ক্ষমার কথা বলা আছে। তো এই জন্য এই ক্ষমা থেকেই মূলত এই ব্যাপারটা, ক্ষমা থেকেই মূলত আইডিয়াটা আসে যে আপোষ মীমাংসা করা, হ্যাঁ, রিকনসিলিয়েশন করা, তাকে মাফ করে দেওয়া বা অন্য কোনো ভাবে। তো যখন কোনো এই ধরনের অফেন্স যখন কম্পোজিশন হয়, কম্পাউন্ড হয়, তখন আসামি আসামি কি বলে মানে গণ্য হবে? মানে একটা অফেন্স কম্পাউন্ড হয়ে গেল, কোর্ট এটাকে শেষ করে দিল, তো আসামি তখন কি বলে গণ্য হবে? তিনি কি নিষ্কৃতি পাবে? খালাস। নিষ্কৃতি, খালাস। কিভাবে খালাস? কারণ এটা 346 এর 6 এ বলা আছে। আমরা যে আপোষের ধারা, সরি, কম্পাউন্ডের ধারা কত, 345 না? এখানে তো সবকিছু সিরিয়াল দেওয়া আছে। 345 যে 6তে কি বলা হয়েছে যে যখন কোনো একটা অফেন্স কম্পাউন্ড করা হবে, তখন আসামিকে যে ছেড়ে দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? আসামিকে কি দেওয়া হলো, মানে আসামির স্ট্যাটাস তখন কি? অব্যাহতিপ্রাপ্ত খালাস। মুক্ত আসামি না খালাস আসামি? কি আসামি? খালাস। 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 কেন খালাস এটা আমি বলি, কারণ কম্পাউন্ড, এই আঁকাকি করে না, কম্পাউন্ড যখন করে তখন কিন্তু সেখানে চার্জ গঠনের পরে কিন্তু কম্পাউন্ড হয়। কি হয়? চার্জ গঠনের পরে। তো চার্জ গঠনের পরে যখনই কোনো আসামি মুক্তি পাবে, সে আসামির স্ট্যাটাস কি হবে? অ্যাকুইটাল হবে। কি হবে? একইটাল। অ্যাকুইটাল। খালাস। চার্জ গঠনের সময় যদি বা চার্জ গঠনের আগে যদি কাউকে মুক্তি দেওয়া হয় বা কাউকে ছেড়ে দেওয়া হয়, তখন সেটা কি হবে? ডিসচার্জ। অব্যাহতি। মানে আপনি তার এগেইনস্টে চার্জ গঠন করেই ফেললেন, এরপরে কম্পাউন্ডের কথাটা আসে। তো কম্পাউন্ড যখন করা হয় তখন কি হয়? চার্জ গঠনের পরে হয় না এটা, তখন কি হয়? খালাস হয়। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবেন, চার্জ গঠনের পরে যদি কোনো আসামিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটার নাম কি? সেটার নাম কি? অব্যাহতি। অব্যাহতি। চার্জ খালাস। গঠনের পর, খালাস। চার্জ গঠনের পরে যদি কোনো আসামি বের হয়ে যায় বা তাকে ছেড়ে দেওয়া হয়, মানে তার এগেইনস্টে খালাস। কোনো খালাস। খালাস। আর চার্জ গঠনের আগে বা চার্জ গঠনের সময় যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, অব্যাহতি। ডিসচার্জ। আর এই মুক্তির কথাটা বলা হচ্ছে 249 কথা বলা হচ্ছে 249। এটা হচ্ছে যখন মামলা ট্রায়ালে চলে যাবে, কিন্তু কোনো সাক্ষী টাক্ষী আসবে না, প্রসিকিউশন আসবে না, কেউ আসবে না, তখন আদালত অনেক দিন ধরে টাইম রাখবেন। কিন্তু যখন দেখবেন যে কেউ আসতেছে না, মামলাটা নিয়ে কেউ ইন্টারেস্টেড না, তখন আসামিকে আদালত কি করে দিবেন? রিলিজ করে দিবেন। কি করে দিবেন? রিলিজ করে দেবো। এটাকে কি বলা হয়? মুক্তি। কি বলা হয়? মুক্তি। মুক্তি। বুঝা গেছে? তাহলে মুক্তি হয় কোন ধারায়? 249। 249 ধারায়। ঠিক আছে, 249 ধারায় কেউ দেখছিলেন? 249 কেউ দেখছিলেন? 249 ধারা কেউ পড়ছিলেন? আপনাদের সামনে বই খাতা নিয়ে বসেন নাই? জি স্যার, বইয়ের সাথে। 49টা পড়েন, কি লিখছে? স্যার, ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা। হ্যাঁ, মানে মামলা করে আপনি বাসায় গিয়ে ঘুমাচ্ছেন, তো কোর্টের দরকার আছে এই মামলা টানার? দরকার আছে? না স্যার। না। তো কোর্ট কি করবে? হুম? স্যার, এটা তো শুধু মানে সিআর কেসের ক্ষেত্রেই, মানে জিআর মামলায় তো স্যার এটা হয় না। রাইট। আদারওয়াইজ দেন আপন কমপ্লেইন। আদারওয়াইজ এই কিছু কিছু ইংরেজি শিখে নেবেন। আদারওয়াইজ দেন মানে হচ্ছে বাদ। আদারওয়াইজ দেন মানে কি? ছাড়া। আদারওয়াইজ দেন মানে কি? আদারওয়াইজ দেন শব্দের অর্থ কি? ছাড়া। তার মানে আদারওয়াইজ দেন কমপ্লেইন মানে হচ্ছে কমপ্লেইন ছাড়া যে সমস্ত মামলাগুলো আসবে। তো কমপ্লেইন ছাড়া কোন গেট দিয়ে মামলা ঢুকে? একটা ঢুকে কমপ্লেইনের মাধ্যমে, মানে সিআর কেস, আর একটা ঢুকে কি? থানায়, যেটাকে বলি আমরা কি কেস? জিআর কেস। তার মানে জিআর। এটা কোন মামলার ক্ষেত্রে হবে? যেগুলো থানায় করা হয়, মানে এফআইআর টাইপের যে মামলাগুলো সেক্ষেত্রে হবে। কোনো কমপ্লেইন কেস কিন্তু 249 করা যাবে না। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার? তো যখন এরকম জিআর মামলাতে যখন দেখা যাবে যে
মামলাটাকে নিয়ে সামনে প্রসিড করা, হ্যাঁ, মানে এটা পড়েন তো কি লিখছে? কোনটা 249? 249 পড়েন তো। মানে ওনার কাছে যদি মনে হয় যে মামলাটা নিয়ে আর ফার্দার প্রসিড করার দরকার নাই, হ্যাঁ, তখন তিনি তার জাজমেন্ট বা রায় ঘোষণা না করেই ওই আসামিকে কি করে দিতে পারবেন? মুক্তি দিতে পারবেন। কি মুক্তি দিতে দিতে পারবেন? খালাস মুক্তি দিয়ে দিতে পারবে। খালাস না, কি দিতে পারবেন? মুক্তি। তার মানে কোথাও যদি এই অব্যাহতি এবং খালাস ছাড়া Relief. মুক্তি শব্দটা আসে, মুক্তির সাথে সবসময় একটা 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 ধারা যুক্ত করে দেন। ধারাটার নাম কি? আমরা বলি কত? 249। কি বলি? 249 দুইবার করে বলেন। মুক্তির সাথে কোন ধারাটা? 249 249। মুক্তি 249। এই মুক্তি ছাড়া বাকি যেগুলো থাকবে খালাস এবং অব্যাহতি, দুইটা জিনিস মনে রাখবেন। চার্জ গঠন হইলে খালাস, চার্জ গঠনের পরে কি? খালাস। খালাস চার্জ গঠনের আগে মুক্তি অব্যাহতি। অব্যাহতি 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 ডিসচার্জ মানে ডিসচার্জ আর কি। অব্যাহতির ইংরেজি কি? ডিসচার্জ। মানে ডিসচার্জ। চার্জ করলাম ডিসচার্জ আর এগেইনস্টে চার্জ গঠন করার মধ্যে কিছু পাই নাই, তখন আমি তাকে কি করব? ডিসচার্জ করে অব্যাহতি দিব দিব। অব্যাহতি দিব। চার্জ গঠন করার পরে কোনো এভিডেন্স পাই নাই, তখন তাকে আমি কি করব? খালাস দিব। খালাস করব। তাইলে এই খালাস আইডিয়াগুলো একটু বাড়ি দিবে। মাথায় রাখবেন। মুক্তি যেখানে দেখবেন সেখানে সাথে সাথে কোন ধারা নিয়ে আসবেন? 249। তাহলে 249 তো মুক্তি নিয়ে গেল। তাহলে থাকে কি? অব্যাহতি এবং খালাস। তো খালাস কখন হবে? যখন কি হবে? খালাস কখন হবে? চার্জ যখন গঠনের পরে চার্জ যখন গঠনের কোনো পরে ইয়ে কোনো পাবে না। সাক্ষী পাওয়া যাবে না। প্রপার এভিডেন্স যখন পাওয়া রাইট, যাবে না রাইট। এত কিছু জানা দরকার নেই, জাস্ট বলবেন যে চার্জ গঠনের পরে খালাসের কথা আসে, আর চার্জ গঠনের আগে অব্যাহতি অব্যাহতি। অব্যাহতি অব্যাহতি। আর ডিসচার্জ নিষ্কৃতি বলতে কিছু নাই। নিষ্কৃতি দেয় হচ্ছে আল্লাহ, ঠিক আছে? ওটা আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। এবার আসেন, সিআরপিসির 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারেন। এইটা যে জানে না, মানে এটা আমি মনে করি এটা যারা লতে পড়ে না এরাও জানে। কেন জানে? কারণ 144 তো মানে শুনতে শুনতে আমরা একদম মানে কান ঝালাপালা অবস্থা। এই যে কিছুদিন আগে যে ছাত্র জনতার বিপ্লব হলো, তখনও 144 জারি ছিল। 144 মানে হচ্ছে আইনানুগ কর্তৃপক্ষের আদেশ ব্যতীত নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ বাইরে আসতে পারবে না। তো এটা কে করে? এটা কে করে? স্যার জেলা ম্যাজিস্ট্রেট। জেলা জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি করে। নির্বাহী ডিসি করে, ডিসি ডিসি যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অ্যাপ্লাই করে তখন তার নাম কি হয়? জেলা ম্যাজিস্ট্রেট। স্যার জেলা ম্যাজিস্ট্রেট। এটা নিয়ে আর আলোচনা দরকার জেলা নেই। 144 ম্যাজিস্ট্রেটের 5 ধরনের ক্ষমতা আছে। জাস্টিস অফ দ্য পিস কি এটা করতে পারে? না জাস্টিস অফ দ্য পিস তিনি কি কি করতে পারেন, কি কি করতে পারেন না, সেগুলা ওখানে বলা আছে ওই ধারাতে। কিন্তু 144 এর কথা ডিরেক্টলি কোথায় বলা আছে? জেলা ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। জাস্টিস অফ দ্য পিস কোন ধারায় বলছে? স্যার 25। কি বলছে? যেহেতু একটা কোশ্চেন আসছে, একটু বলেন কি বলছে জাস্টিস অফ দ্য পিসের কথা। কি বলছে? জাস্টিস অফ দ্য পিস কে হইতে পারে? স্যার সুপ্রিম কোর্টের বিচারপতি। আর জেলা জজ। স্যার সেশন জজ এবং সুপ্রিম কোর্টের সিজিএম স্যার। বিচারপতিরা হয় মূলত। সুপ্রিম কোর্টের যে জাজ যারা আছেন তারা ওরা হইতে পারে। মানে সবখানে জাস্টিস অফ দ্য পিস পুরো বাংলাদেশের জন্য। স্যার পদাধিকার বলে যিনি দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে তাদের যে জেলাতে তারা কাজ করেন সেই জেলার জন্য কি জাস্টিস অফ পিস। তাইলে কয় ক্যাটাগরির মানুষ পাইলাম আমরা? 3 ক্যাটাগরি। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। কি 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 কি? স্যার সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিগণ, দায়রা আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অবলিক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। জাস্টিস অফ দ্য পিস এর ফাংশন কি হবে সেগুলো কি সিআরপিসি তে বলা আছে? বলা নাই। তো এই জন্য আমরা এই যে হুট করে 140 ধারাকে জাস্টিস অফ দ্য পিস এর আন্ডারে মেরে দিব কেন? 144 কে করতে পারে, কিভাবে করতে পারে, সব ডিটেল বলা আছে। কাকে নিয়ে বলা আছে? ডিসি কে নিয়ে স্যার। জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যেখানে স্পেসিফিকলি বলা আছে, সেখানে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দ্য পিস হয়ে 144 জারি করতে পারবে না। ঠিক আছে। দশটা মনে রাখবেন, যেখানে আইন ক্লিয়ার সেখানে হুইমজিক্যালি কোনো কিছু আনা যাবে না। এর আগে সেশন আমি পড়াইছিলাম, যেখানে আইন স্পষ্ট, বিধান স্পষ্ট, প্রভিশন যেখানে ক্লিয়ার, সেখানে ইনহেরেন্ট পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ আছে? নেই স্যার। না। আছে?
এই শরীফ, জি স্যার মানে নাই আপনি নাই যেখানে স্পেসিফিক প্রভিশন বলা আছে, সুনির্দিষ্ট বিধান দেওয়া আছে, সেখানে ইনহেরেন্ট পাওয়ারের নামে কোর্টের ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ আছে? স্যার না স্যার, স্যার না বলছি তো স্যার। নাই স্যার, নাই স্যার। তো আপনি হ্যাঁ বলছেন কেন, জি স্যার বলছেন কেন? এরপর দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? এটা হচ্ছে 64 এবং 65। তো 64 হচ্ছে সে সরাসরি হচ্ছে ওয়ারেন্ট পাঠাই দিবে, সেভাবে আটক করবে। আর 65 হচ্ছে তার চোখের সামনে যদি কোনো ঘটনা ঘটে তখন সে অ্যারেস্ট করবে। এটা একটা কঠিন প্রশ্ন, ওই ধারাটা, পার্টিকুলার ধারাটা যদি জানা থাকে তাহলে এটা আপনি পারবেন। এবার আসেন, সিআরপিসি অনুযায়ী লোকাল ইনকোয়ারি করতে পারে কে? এই যে আমি সবসময় একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে কিছু পিকুলিয়ার প্রভিশন, কিছু নেইবারিং প্রভিশন, কিছু কমন প্রভিশন, এগুলো একটু আপনারা জেনে রাখবেন। যেমন লোকাল ইনকোয়ারি, আমরা যখন আইন পড়ছি আমরা শুনছি লোকাল ইনভেস্টিগেশন, লোকাল ইন্সপেকশন, লোকাল ইনকোয়ারি। হ্যাঁ, এখন শুনতেছি লোকাল ইনকোয়ারি। তো লোকাল ইনকোয়ারি জিনিসটা কে করতে পারে? এই যে এগুলো জানার আগ্রহ থাকতে হবে। লোকাল ইনকোয়ারি কে করতে পারে? লোকাল ইনকোয়ারি কে করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কে করতে পারে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার। স্যার নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু স্যার সিআরপিসি নির্বাহী এই লোকাল লোকাল দুই ধরনের আছে, একটা লোকাল ইনকোয়ারি, একটা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। তাহলে বলেন জুডিশিয়াল ইনকোয়ারি কে করতে পারে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে জুডিশিয়াল অফিসাররা, ঠিক আছে, সিম্পল। আর লোকাল ইনকোয়ারি কে করতে পারে? স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবারে বলেন যে লোকাল ইনভেস্টিগেশন কে করবে? পুলিশ লোকাল ইনভেস্টিগেশন কে করবে? আয়ো পুলিশ না, লোকাল ইনভেস্টিগেশন করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। লেখেন 539 এর বি, 539 এর বি পাশে দিয়ে লেখেন লোকাল ইনকোয়ারি করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, লোকাল ইনভেস্টিগেশন করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? সরি, লোকাল ইনভেস্টিগেশন না, এটা লোকাল ইন্সপেকশন, সরি, লোকাল ইন্সপেকশন। ইন্সপেকশন হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লোকাল ইন্সপেকশন, সরি আমার একটু খেয়াল চলে গেছে। আবার স্যার ওরা ইচ্ছা করে যে কাউকে ইন্সপেকশন করার পাওয়ার দিতে পারে, এম্পাওয়ার দিতে পারে। হুম। 539-এর বিতে লোকাল ইন্সপেকশনের কথা বলা আছে। মানে লোকাল ইন্সপেকশন জিনিসটা কি? ধরুন কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে হ্যাঁ কোনো একটা প্রসিডিং তখনও চলতেছে, দিতে ট্রায়াল হবে চলতেছে, তখন তারা নোটিশ দিয়ে ওই ঘটনাস্থলে গিয়ে ওটা ইন্সপেকশন করতে পারে। ক্লিয়ার? সিপিসি তে লোকাল ইন্সপেকশন কোন ধারায় হয়, কোন কোন অর্ডারে হয়? সিপিসি লোকাল ইন্সপেকশন Order 26. হ্যাঁ, সিপিসি তে অর্ডার, স্যার ওটা তো কমিশন না স্যার? ওই তো কমিশন যাবে তো, কিন্তু এটা লোকাল ইন্সপেকশন বলে না। লোকাল জি স্যার, ইন্সপেকশন কোন কোন অর্ডারে হয়? অর্ডার 26 স্যার। 26 এ ইনভেস্টিগেশন না? স্যার 39 অর্ডার 39 রুল 7 রাইট। কারণ ওইটা কিসের সাথে রিলেটেড? অস্থায়ী নিষেধাজ্ঞার সাথে রিলেটেড। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যখন দেওয়া হয় তখন সাথে সাথে একটা লোকাল ইন্সপেকশনের দরখাস্ত দেওয়া হয়, দেখার জন্য যে ওখানে এই মুহূর্তে কে কে আছে। লোকাল ইন্সপেকশন এবং লোকাল ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, লোকাল ইন্সপেকশনে আপনি কোনো কিছু মাপঝোপ করতে পারবেন না, আপনি জাস্ট ইনস্ট্যান্ট একটা ড্রোনের মতো সেখানে যাবেন, গিয়ে দেখবেন ওখানে কি আছে, যেমন এখানে কয়টা ঘর আছে, কয়টা নারকেল গাছ, কয়টা আম গাছ, এগুলো দেখবেন, কিন্তু কোনো কিছু মাপঝোপ করতে পারবেন না। যখনই কোনো কিছু মাপঝোপের প্রয়োজন হবে তখন কি চাইতে হবে? লোকাল লোকাল কি চাইতে হবে? ইনভেস্টিগেশন। ক্লিয়ার? স্যার তাইলে একটা কথা ছিল হ্যাঁ বলেন। স্যার, ইন্সপেকশন স্যার কোর্টের মাধ্যমে হয়ে থাকে, আর স্যার লোকাল ইনভেস্টিগেশন স্যার এটা পুলিশের মাধ্যমে মনে হয় হয়ে থাকে। না, আমি সিপিসির কথা বলতেছি। ওইটা তো ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সিআরপিসি তে ইনভেস্টিগেশন কে করে? পুলিশ করে। আর ইনকোয়ারি কে করে? ইনকোয়ারি স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি কোর্ট করে বাবা, নর্মাল ইনকোয়ারির কথা বলছি, ইনকোয়ারি। আর লোকাল ইনকোয়ারি কে করে? স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট করে। এগুলো প্যাচ প্যাচ লাগায়েন না, হ্যাঁ, ক্লিয়ার রাখেন। আমি সিপিসিতে গেছিলাম, সিপিসিতে গিয়ে আমি বলছিলাম যে লোকাল ইন্সপেকশন এবং লোকাল ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে লোকাল ইন্সপেকশনে কোনো ধরনের মাপঝোপ হবে না, কোনো ধরনের সাক্ষী টাকি কোনো কিছু নেওয়া হয় না এখানে। আর লোকাল ইন্সপেকশনে কোনো মাপঝোপ হয় না, কোনো সাক্ষী নেওয়া হয় না, জাস্ট ঘটনাস্থলে গিয়ে দেখে আসা হয় যে মানে নালিশি জায়গাতে কয়টা বাড়ি, কয়টা ঘর, কয়টা আম গাছ, কয়টা জাম গাছ, এগুলো জাস্ট এসে একটা মানে এটা একটা মানে কি বলবো একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসে থ্রু ওয়ার্ডস, মানে যাকে পাঠানো হয় সে এগুলো খাতার মধ্যে লিখে আমাদের কাছে দেয়। আর লোকাল ইনভেস্টিগেশন যখন আমরা দিই তখন সেখানে সে কমিশন বসাইতে পারে, সেখানে সে মাপঝোপ করতে পারে, সেখানে সে সার্ভে করতে পারে। তো ইনভেস্টিগেশন এবং ইন্সপেকশনের মধ্যে এই হচ্ছে বেসিক পার্থক্য, ক্লিয়ার? এবং দখলে কি আছে সেটা সে বলতে পারে, ইনভেস্টিগেশনে দখলে কি আছে সেটাও বলে দিবে, আর ইন্সপেকশনে দখলে কি আছে সেটা বলার কোনো সুযোগ নাই। এটা একটা মানে একটু হাই প্রোফাইল টাইপের কোশ্চেন যে ইনভেস্টিগেশন এবং ইন্সপেকশনের মধ্যে বেসিক পার্থক্য কি? ইতি বলতে পারবেন বেসিক পার্থক্য কি? সিপিসির আন্ডারে লোকাল ইনভেস্টিগেশন এবং লোকাল ইন্সপেকশনের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? না স্যার, আমি বলি, সঠিক লোকাল মনে ইন্সপেকশন এবং পড়ছে না। লোকাল ইনভেস্টিগেশনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে লোকাল ইন্সপেকশন ওয়ার্কস অ্যাজ এ ফটোগ্রাফ। কিসের মতো কাজ করে? ফটোগ্রাফের মতো কাজ করে। কিভাবে? বলে যে এই ঘটনা এটা হচ্ছে মানে হচ্ছে আপনার নালিশি জায়গা, এর দক্ষিণে একটা টিনের ঘর, বাম পাশে একটা খড়ের মাচা, দক্ষিণে পূর্বে একটা পুকুর, তারপর উত্তর হচ্ছে সরকারি রাস্তা, এইভাবে করে আমাদেরকে দিয়ে দেয়। বাট দখলে কে আছে এটা বলে না, মাপঝোপ করার কোনো সুযোগ নাই। কিন্তু দখলে কে আছে, দখলে এই মুহূর্তে কে করতেছে, মাপঝোপ করে পুরা জমিটা আমার কাছে আপনি নিয়ে আসেন, সেখানে একটা কমিশন বসান। এগুলা হয় কিসের আন্ডারে? লোকাল ইনভেস্টিগেশন আন্ডারে। কিসের আন্ডারে? লোকাল ইনভেস্টিগেশন। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি। তাইলে এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে দুইটাই যদি দুই রকম হয় তাহলে দুইটা মানে কেন চাওয়া হয়? যেমন ধরেন এখানে সাদিয়া তার আরজিতে বলল যে নালিশি জায়গার দক্ষিণে একটা টিনের ঘর আছে, এটা আমার, সে দাবি করছে। কিন্তু এখন লোকাল ইন্সপেকশন দিয়ে আমি দেখলাম যে আসলে নালিশি জায়গার দক্ষিণে একটা টিনের ঘর আছে, তাহলে শুরুতেই এই টিনের ঘরটা কার বলে ধরে নেব আমি? স্যার যে দাবি করেছে তার। রাইট। এখন একজন এসে বললো যে স্যার তার বলছেন ঠিক আছে, বাট জায়গাটা মাপেন, মাইপা দেখেন যে এই কার দাগের মধ্যে সেই ঘরটা দিচ্ছে। এখন জায়গাটা আমাকে মাপতে হবে, তো জায়গা মাপতে হলে এখন আমি কি অর্ডার দিব, লোকাল ইন্সপেকশন নাকি লোকাল ইনভেস্টিগেশন? স্যার ইনভেস্টিগেশন। লোকাল ইনভেস্টিগেশন। ইতি বুঝছেন? জি স্যার। এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক। এখন আমি ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যে সিপিসি লোকাল ইন্সপেকশনের কথা বললেন, সিআরপিসি তে লোকাল ইন্সপেকশন কোথায় আছে? সিআরপিসি তে লোকাল ইন্সপেকশন আছে, সেটা কোন ধারায় আছে? 539-এর বি। বি তে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। সেটাও ঠিক সেম। সেখানে কিন্তু আবার ম্যাজিস্ট্রেটের কথা বলে না, বলছে জাজের কথা বলছে। মানে এটা একটু অন্যরকম না, যে সিআরপিসি তে জাজের কথা বলতেছে, সিআরপিসি তো জাজ নিয়ে কোনো কাজ নেই, জাজের কাজ হচ্ছে সিপিসি তে। তো এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আসতে পারে যে 539-এর বি অনুযায়ী লোকাল ইন্সপেকশন করতে পারেন কে? সেখানে ধরেন দিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে দিল জাজ, তারপরে দিল অ্যাডভোকেট কমিশনার, আবার দিল ক খ দুইটাই, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জাজ দুইটাই। উত্তর কি হবে? উত্তর কি হবে? জাজ। হ্যাঁ, উত্তর দুইটাই হবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জাজ দুইজনই কি করতে পারেন? লোকাল ইন্সপেকশন করতে পারেন। কোন ধারার আন্ডারে? 539-এর বি। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আমরা ওই যে একটু আগে যে আলোচনা করছিলাম যে একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা হস্তান্তর করতে পারে, এটা সবাই অ্যান্সার করেন। কত টাকা দিতে পারে? 5000। 2000। 2000 টাকা না? ইনি কি লিখছে? ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। স্যার 5000 টাকা স্যার। 5000 এবং 3 বছর। 2000 টাকা, 2 বছরের কারাদণ্ড। এই দুই এটা কার জন্য প্রযোজ্য? মানে তৃতীয় দুই শ্রেণী। এই- সরি। এটা স্যার ফার্স্ট ক্লাস। হ্যাঁ। এবার দেখেন, এটাও কমন সেন্স ওয়ালা কোশ্চেন। আসামি দোষ স্বীকার করলে তার শাস্তি হবে। ধরেন আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বলছি মাননীয় আদালত আমি অপরাধ করেছি, আমাকে সাজা দেন, আমাকে সাজা দেন, এভাবে হাত জোর করে বলতেছি। হ্যাঁ, তো তখন দোষ স্বীকার করছে সে, তাহলে তার সাজা কেমন হওয়া উচিত? দেখেন আপনাদের কমন সেন্স বলেন। আদালতের কাছে সে দোষ স্বীকার করতেছে, তার সাজা কেমন হবে সেটা আদালত ঠিক করবে। কে ঠিক করবে? আদালত ঠিক করবে।
তো এখানে কি এরকম- আদালতের বিবেচনা মতে এখানে কি এরকম কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা থাকা উচিত যে শাস্তির এক না। চতুর্থাংশ, শাস্তির অর্ধেক, না। এই সবখানে কিন্তু একটা দেখেন একটা ক্যালকুলেশন দিয়ে দেওয়া হয়েছে। যখন একটা জিনিস মনে রাখবেন, যখন তিনটে অপশন একই রকম কোনোটাই উত্তর না। কি বললাম? যখন তিনটে অপশনে একই জিনিস ফলো করা হয়েছে তখন কোনোটাই উত্তর নয়। যেমন এখানে কিন্তু একটা ফ্র্যাকশন দিছে হাফ, এখানে একটা ফ্র্যাকশন 1/4, এখানে একটা ফ্র্যাকশন ফুল, এখানে 100%, এখানে হাফ, এখানে ফুল, তিনও জায়গায় একটা ফ্র্যাকশন ইউজ করা হয়েছে না? তাইলে এই জি ফ্র্যাকশনের জি কোনোটাই উত্তর হবে না। এটা হচ্ছে কমন সেন্স, এটা হচ্ছে সায়েন্স। এমসিকিউ করা সায়েন্স হচ্ছে এটা। তাহলে কোনটা হবে? উত্তর কোনটা আদালতের হবে? বিবেচনা মতে আদালত বিবেচনা, কারণ আদালতের কাছে সে দোষ স্বীকার করছে। এখন আদালত উইল ডিসাইড যে তারে কি আমি 2 দিন দিব না 2 মাস দিব, এটা আদালত সিদ্ধান্ত নেবে। আদালতে এই ডিসকাশনকে ফ্র্যাকশনের মধ্যে ফেলে লক করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে আদালত হয়ে যাবে রোবট। তাইলে কিছুদিন পরে এআই এআই হিসাবে জজ সাহেব বসবে, যে লেখা থাকবে যে দোষ স্বীকার করলে 1/3, তখন 1/3 মেরে দিবে। এটা এরকম কাগজ প্রিন্ট হয়ে যাবে, বলে যে ওর 1/3 শাস্তি দিলাম। তো এরকম হওয়া উচিত না, কারণ জাজ বা এই ধরনের ডিসকাশন ট্রায়াল এগুলো এআই দিয়ে হবে না। ডিসকাশন জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, একটা হচ্ছে একটা বিবেচনা তিনি তার মতো করে বিবেচনা করবেন। তার যে প্রিন্সিপাল আছে, ডিসকাশন কখনো আরবিট্রারি হবে না। ডিসকাশন হবে সবসময় জাস্ট, এবং জাস্টিসকে ফলো করা হবে, ন্যায় বিচারকে ফলো করা হবে, আরবিট্রারিলি হবে না। তারপর দেখেন 89 বলছে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোন নালিশ কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? নালিশ মানে কি? কমপ্লেন। নালিশ আর ইংরেজি কি? কমপ্লেন্ট। কমপ্লেন্ট আমরা জানি লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। তার মানে আমরা এই দুইটাই হচ্ছে আমাদের কারেক্ট, এই দুইটা হচ্ছে আমাদের ভুল উত্তর। বলতেছে নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত না, তার মানে তিনটাই নালিশের অন্তর্ভুক্ত হবে, একটা নালিশের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা প্রথমে তিনটা বের করব, তারপর যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার। তাহলে লিখিত অভিযোগ করা যায়, মৌখিকভাবে অভিযোগ করা যায়, এই দুইটা নালিশ। আবার কেস লর মাধ্যমে উঠে আসছে যে নারাজি দরখাস্ত যখন দেয়, ধরেন যখন আপনার একটা তদন্ত হইলো, সে তদন্ত আপনার পক্ষে আসে নাই, তখন আপনি এই তদন্তের বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে। কি করতে পারবেন? প্রোটেস্ট, যে আমি এটাতে রাজি না, এটা সঠিক তদন্ত হয় নাই। তখন আপনি কি দিতে পারবেন? নারাজি দিতে পারবেন। কি দিতে পারবেন? নারাজি। তো এই যে নারাজি দরখাস্ত দিলেন, নারাজি দরখাস্তটা ইটসেলফ ইজ কনসিডার্ড অ্যাজ এ কি কমপ্লেন। এটাকে কি হিসেবে ধরা হয়? একটা কমপ্লেন হিসেবে ধরা হয়। তাহলে এই তিনটাই হচ্ছে কমপ্লেন আমরা পেয়ে গেলাম। তাহলে কোনটা বাকি আছে? পুলিশ report। অফিসারের বাকি আছে রিপোর্ট। পুলিশ রিপোর্ট। পুলিশের কাছে কেউ যদি পুলিশের কাছে দেওয়া কোনো রিপোর্ট বা দেওয়া কোনো বিবৃতি বা পুলিশ থেকে প্রেরিত কোনো রিপোর্ট, এগুলো কোনোটাই নালিশের অন্তর্ভুক্ত হবে না। কারণ না, পুলিশ আর ম্যাজিস্ট্রেট তো এক জিনিস না। ম্যাজিস্ট্রেটের কাছে কোনো কিছু বলাই হচ্ছে নালিশ। কি বলছি? ম্যাজিস্ট্রেটের কাছে কোনো কিছু বলাই হচ্ছে নালিশ। পুলিশের কাছে কোনো কিছু বললে সেটা হবে পুলিশ রিপোর্ট, সেটা নালিশের অন্তর্ভুক্ত হবে না। আবার এখানে আপনাকে স্পেসিফিক করেই দিছে যে ম্যাজিস্ট্রেটের নিকট। নালিশটা কার কাছে দিছে? ম্যাজিস্ট্রেটের নিকট। তাইলে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দিছে, আর নিচে অপশন দিছে পুলিশের নিকট, পুলিশের রিপোর্ট। তাহলে তো এটা একদম ক্লাস 9-এ যে পরে সেও মুখস্থ অ্যান্সার করতে হবে যে উত্তরটা হবে কোনটা? পুলিশ অফিসারের রিপোর্ট, এটা নালিশের অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার? জি স্যার। কারণ উপরে বলেই দিছে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ অন্তর্ভুক্ত হবে না নিম্নের কোনটা? পুলিশের অফিসারের রিপোর্ট। কারণ এটা ম্যাজিস্ট্রেটের, এটা পুলিশ, দুইজনের আলাদা হিসাব। এবার দেখেন গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোন ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে আদালত, একটা জিনিস খেয়াল করেন, ট্রিকটা খেয়াল করেন। গ্রেপ্তারি পরোয়ানা কি বলছে? গ্রেপ্তারি পরোয়ানা মানে উইথ ওয়ারেন্ট। মানে কি? উইথ ওয়ারেন্ট। তো উইথ ওয়ারেন্ট যদি কাউকে অ্যারেস্ট করে, আমরা জানি যে উইদাউট ওয়ারেন্ট যদি কাউকে অ্যারেস্ট করে কয় ঘন্টার মধ্যে নিয়ে যেতে হয়? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে। তাহলে 48 ঘন্টার কোনো হিসাব আমাদের কাছে নাই, 24 ঘন্টা হচ্ছে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করলে। এখানে বলতেছি কি? পরোয়ানার মাধ্যমে, মানে উইথ ওয়ারেন্ট, মানে পরোয়ানা এক্সিকিউট করে অ্যারেস্ট করছে, মানে কোর্ট থেকে পরোয়ানা পাঠাইছে, দেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। উইদাউট ওয়ারেন্ট হলে তো কোর্ট থেকে পরোয়ানা লাগতো না, পুলিশ নিজে ধরে নিয়ে আসতো। বিষয়টা বুঝতে পারতেছেন? তো পুলিশ যখন নিজে ধরে নিবে উইদাউট ওয়ারেন্ট, তখন কয় ঘন্টার মধ্যে তুলতে হবে? 24 ঘন্টার মধ্যে। কোথায় বলা আছে? 61-এ। কোথায় বলা আছে? 61-এ। 48 ঘন্টার কোনো হিসাব নাই, 48 ঘন্টা বাদ। এই 46 এম কে আঁকা কি করে না? আর এই যে আরেকটা হচ্ছে কি অতি সত্বর। অতি সত্বর মানে কত সত্তর? এটা হচ্ছে মানে আইনের ভাষা না। আরেকটা হচ্ছে কি অনাবশ্যক বিলম্ব ছাড়া। কোনটা উত্তর? উত্তর কোনটা? 24 ঘন্টা। আননেসেসারি ডিলে। তার মানে বিষয়টা খুব খেয়াল করেন। আমরা যে 24 ঘন্টা করে চিল্লাই, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিতে হবে কিসের ক্ষেত্রে? যখন উইদাউট ওয়ারেন্ট আর যখন উইথ ওয়ারেন্ট অ্যারেস্ট করবে, যখন ধরেন আমি একটা ওয়ারেন্ট স্বাক্ষর করে থানায় পাঠাইলাম, দেন থানা থেকে একটা এসআই নিয়ে ধরে নিয়ে আসছে, তখন কি 24 ঘন্টার মধ্যে পাঠানো বাধ্যতামূলক? না। না, তখন উইদাউট এনি আননেসেসারি ডিলে পাঠাইতে হবে। এটা বলা আছে 81। এই ধারা দুইটা
কাছাকাছি ভাবে মনে রাখবেন 61 81 61 81 কিভাবে মনে রাখবেন 61 81 61 কোনটা অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট 24 ঘন্টার মধ্যে আর 81 অ্যারেস্ট কোনটা উইদাউট ওয়ারেন্ট 24 ঘন্টার মধ্যে 81 হচ্ছে যদি ওয়ারেন্ট থাকে তাহলে অতি সত্বর আর কি। রাইট অতি সত্বর না উইদাউট আননেসেসারি ডিলে ও উইদাউট আননেসেসারি ডিলে। অনাবশ্যক বিলম্ব ছাড়া। এরপর দেখেন এটা আরেকটা কমন সেন্সের কোশ্চেন, এটাও আপনারা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারবেন। পরোয়ানা পাঠাইছি আমি, পরোয়ানার একটা নির্দেশ থাকে, নির্দেশে কোন বিষয়টি উল্লেখ থাকবে না? খুবই মানে কমন সেন্স অ্যাপ্লাই করলে ইজিলি পারা যাবে। পরোয়ানার মধ্যে কোন বিষয়টি উল্লেখ থাকা উচিত নয়? আচ্ছা আমি বলি, আপনারা বলেন। শাস্তির পরিমাণ, অপরাধের শাস্তির পরিমাণ, এটা Exactly. আলোচনা করছিলেন স্যার। রাইট, এটা আলোচনারই দরকার না, কারণ তারিখ উল্লেখ থাকবে, কোন তারিখে সে হাজির করতে হবে। হ্যাঁ, জামিনদারের আর্থিক দায় লেখা থাকে, তারপর জামিনদারের সংখ্যা লেখা থাকবে পরোয়ানা, কিন্তু আপনি শাস্তির পরিমাণ কেন থাকবে? পরোয়ানার শাস্তি বিষয়টা কখন আসবে? যখন রায় হবে। কখন আসবে এটা? রায় যখন হবে আফটার ট্রায়াল। পরোয়ানা থাকা মানে তো এখনো রায় স্টেজে যাই নাই। ক্লিয়ার? জি জি। এবার আসেন উপরে, ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়? আমরা জানি আপিল আদালতের ক্ষমতা আছে, যেমন আপিল আদালত চাইলে দণ্ড বৃদ্ধি করতে পারে, আপিল আদালত চাইলে অবশ্যই সাক্ষী নিতে পারে। কি নিতে পারে? সাক্ষী নিতে পারে। আপিল তো সাক্ষী নিতে পারে। তার কাজ, তাই না? দেখেন একটা হ্যাঁ। ফাউল আপিল আদালতের কাজ তো, যেমন রেস্টুরেন্ট বিজনেস ওয়ালার কাজ হচ্ছে ফুড বিক্রি করা, তো এটা তো মানে অপশনটা এরকম, যেমন ড্রাইভারের কাজ গাড়ি চালানো, ঠিক আপিল আদালতের কাজ হচ্ছে আপিল নিষ্পত্তি করা। এটা ফাউল অপশন, এটাও হবে না। তাহলে আছে কি? বিচারিক অনুসন্ধান। একটু আগে একটা কথা একজন বলছিলেন, জুডিশিয়াল ইনকোয়ারি। জুডিশিয়াল ইনকোয়ারি কে করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট করে, কে ম্যাজিস্ট্রেট। করে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আপিল আদালত কি ম্যাজিস্ট্রেট? আপিল আদালত ম্যাজিস্ট্রেটের উপরে। কোথায়? না, ম্যাজিস্ট্রেটের। না স্যার, ক্লিয়ার? জি তার স্যার। মানে জুডিশিয়াল ইনকোয়ারি এটা কিন্তু তখনো মানে মামলা স্টেজে আসেই নাই, এখনো কগনিজেন্স স্টেজে আসেই নাই, আমল এখনো নেওয়াই হয় নাই, মাত্র কি চলতেছে? অনুসন্ধান চলতেছে। এই যে দেখেন, দণ্ড বৃদ্ধিকরণ, এগুলো সবকিছু কিন্তু রায় পর্যায়ে, সাক্ষ্য গ্রহণ ট্রায়াল পর্যায়ে, আপিল নিষ্পত্তিকরণ এটা হচ্ছে কি আপিলের স্টেজে, মানে রায় দেওয়ার পর। কিন্তু বিচারিক অনুসন্ধান এটা তখন কিন্তু মামলা আমলেই নেওয়া হয় না, মানে মামলা এখনো শুরুই হয় না। কি বলছি? মামলা এখনো শুরুই হয় না। তার মানে মামলা যেখানে শুরু হয় না, সেখানে আপিল আদালতের কোনো কাজে মানে কোনো এখনো অ্যাক্টিভিটিস স্টাডি হবে না। অনেক দিক থেকে ব্যাখ্যা করা যায়, বাট নর্মাল ব্যাখ্যা হচ্ছে যে আমরা এভাবে বুঝবো যে আপিল আদালতের কাজ কি, আগে আমরা সেগুলো বুঝি। দণ্ড বৃদ্ধি করতে পারে, এনহ্যান্সমেন্ট অফ পানিশমেন্ট করতে পারে, সাক্ষ্য গ্রহণ সে করতে পারে, আপিল নিষ্পত্তি তো সে করবে, এটাই তার কাজ। তাহলে কোনটা হবে না উত্তর? বৈচারিক অনুসন্ধান। এটাও কমন সেন্স ওয়ালা কোয়েশ্চেন। সিপিসি তে আপিল আদালতের পাওয়ারটা জানেন সবাই? হ্যাঁ, সিপিসি তে আপিল আদালতের পাওয়ার সবাই জানেন? সিপিসি তে আপিল আদালতের পাওয়ার সম্পর্কে সবাই জানেন? স্যার আপনার একবার মেমরি রিফ্রেশ করে দেন। ওটা জানি স্যার। কোন ধারায় পুরোটা বলো? কোন খেয়াল- ধারায়? স্যার কোন অর্ডার ধারায়? 41 হুম, অর্ডার 41 আছে স্যার আপনি। 107 আছে না? 107 জি স্যার। 107 আছে। আগে ধারা বলবেন কোথায় আছে? 107 অর্ডার 41 তো সেগুলোকে এলাবোরেট করে বলা হয়েছে, মানে যেমন রিমান্ড এই ধারায়, সরি এই অর্ডারে, তারপরে এই রুলে, তারপরে হচ্ছে তখন এভিডেন্স টেকিং ওই রুলে। বাট আমি বলতেছি মানে সবগুলো ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে। যেমন অর্ডার 41 রুল 23 তে বলা হয়েছে রিমান্ডের কথা, তাই না? তো এটা তো আলাদা আলাদা করে বলা আছে, কিন্তু আমি বলতেছি সবগুলো বলা হয়েছে ধারা 107 কোথায় বলা হয়েছে? ধারা 107। সবগুলো পাবার বলেন তো দেখি। তাহলে খাতার মধ্যে লেখেন, সবাই খাতার মধ্যে লেখেন 107 লেখেন, লেখেন 107। এটা একটু এডিশনাল পড়াই দিচ্ছি, কারণ পরীক্ষা আসতে পারে। এটা ওই সিবিসি পড়ানোর সময় পড়ানো হয়নি। 107 লেখেন, লিখে লেখেন এই যে ফায়ার, এটা কাছাকাছি শব্দ না? ফায়ারও এক ধরনের পাওয়ার। লেখেন ফায়ার, FIRE, ফায়ার। সবাই লিখছেন? একটু ফাঁকা ফাঁকা করে লিখেন, এটা কিন্তু একটা নেমোনিক। এবার আমি ব্যাখ্যা করতেছি। জি। FIRE, ফায়ার। ওকে, হুম, সবাই লিখছেন ফায়ার? জি। পুষ্পার মতো ফায়ার রুমে বলে না যে ফায়ার। তো এই ফায়ার এক ধরনের পাওয়ার। তো ফায়ারের প্রথমে এফ এ হচ্ছে আমরা বলবো যে ফাইনালি কেসটা শেষ করবে। লেখেন ফাইনালি, ফাইনাল ডিটারমিনেশন, মানে ফাইনালি উনি কেসটা শেষ করবে, মানে ফাইনাল, মানে বলে না আমার এখানে ফাইনাল, আর কোথাও যাবে না। ফাইনাল ডিটারমিনেশন, হুম, একটা কাজ দিয়ে লেখেন ফাইনাল
বা ফাইনাল লেখেন, যে কেসটা ফাইনাল করবে উনি, শেষ করে দিবে, ফাইনালি ডিটারমাইন করে দিবে। আইতে লেখেন ওই যে ওইদিন আমি কিন্তু রেস জুডিকাটা রেস সাবজুডিস আলোচনা করার সময় কিন্তু বলছিলাম যে, সরি রেস সাবজুডিস না, রেস জুডিকাটা আলোচনা করার সময় বলছিলাম যে যদি আদালত মনে করে যে নিচের কোর্ট মানে বিচারিক আদালত কোন একটা ইস্যু ঠিকমতো গঠন করতে পারে নাই, তাহলে উপরের কোর্ট মানে আপিলেট কোর্ট সেই ইস্যুটা নিজে কি করতে পারে, রেডি করে দিতে পারে, ইস্যুটা তিনি নিজেই ফ্রেম করে নিচের কোর্টে পাঠিয়ে দিতে পারে। তার মানে অ্যাপিলেট কোর্ট চাইলে ইস্যুও ফ্রেম করতে পারে। বেসিক্যালি ইস্যু ফ্রেম করে কোন আদালত, বিচারিক আদালত, কোন আদালত, ট্রায়াল কোর্ট। বাট আপিলেট কোর্টও চাইলে কি করতে পারে, ইস্যু নতুন করে ইস্যু ফ্রেম করতে পারে। ঠিক আছে, তাইলে আইতে কি ইস্যু ফ্রেমিং, আইতে কি ইস্যু ফ্রেমিং। ইস্যু ফ্রেমিং। ইস্যু ফ্রেমিং, তাহলে FIR। আরে এবার দেখেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছি, কোন জায়গায় নিয়ে আসতেছি। ইস্যু ফ্রেম করার পরে কি করবে, ওটা ওনার কাছে রেখে দিবে, রেখে দিতে পারে। ইস্যু না। ফ্রেম করে না বলি, ইস্যু ফ্রেম করে উনি নিজের কাছে রেখেও দিতে পারে। নিজে এই যে বললাম না ফাইনাল ডিটারমিনেশন বললাম না, উনি চাইলে নিজেও নিষ্পত্তি করে দিতে পারে। বাট বেসিক্যালি উনি এটা করে না, উনি ইস্যু ফ্রেম করে কি করে দিবে, পাঠাই দিবে। কোথায় পাঠাই দিবে, যেখান থেকে আসছেন সেখানে যান। এই যে পাঠাই দেওয়ার নাম কি, রিটার্ন। রিটার্ন। রিটার্ন আমরা আইনের ভাষায় বলবো কি, রিমান্ড। কি বলবো, রিমান্ড। রিমান্ড। এবারে লেখেন আরে হচ্ছে কি রিমান্ড, মানে যে কোর্ট থেকে আসে সেই রিমান্ড। কোর্টে উনি পাঠাই দিবেন, মানে ইস্যু গুলো ঠিকঠাক করে পাঠিয়ে দিবে। যেমন আমরা কি করি, ধরেন আমরা যখন একটা পেপার লিখি বা একটা ডিজাইন করি, আমরা এটা উপরের বসের কাছে পাঠাই, বস এটাকে একটু দেখে শুনে আবার আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ধরুন একটা প্রজেক্টে কাজ করলাম, একটা পাওয়ার পয়েন্ট তৈরি করলাম, এটা বসের কাছে পাঠালাম, বস এটা দেখে শুনে ঠিকঠাক করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেন। এটাই তো করে। ঠিক তেমনি করে যখন একটা মামলাতে কোনো জায়গায় ঝামেলা টামলা থাকে, তখন উপরের যে বস অ্যাপিলেট কোর্ট তিনি ইস্যু গুলো ঠিকঠাক করে এটা আবার যেখান থেকে আসে সেখানে পাঠিয়ে দেয়। এটা কি বলে, রিমান্ড বলে। কি বলে, রিমান্ড। এবার আর লাস্টে আসছে হচ্ছে FIRE, ইতে হচ্ছে এভিডেন্স নিতে পারে। কি নিতে পারে, এভিডেন্স। যে উনার কাছে যদি মনে হয় ওকে মামলাটা নিচে পাঠানো এটা খুব সমস্যাপক্ষ ব্যাপার, পার্টিতে কষ্ট হবে, আমি টাক্ষ্য এগুলো নিয়ে ইস্যু ফ্রেম টেম করে আমিও ফাইনাল ডিটারমিনেশন করে দিই। বা তার মানে আপিলেট কোর্ট তো মানে বিচারিক কোর্টে সব ক্ষমতা আছে আবার নিজের ক্ষমতাও আছে। ওকে, তাহলে ইতে কি, ইতে হচ্ছে এভিডেন্স টেকিং। এই যে সেই এভিডেন্স টেকিংটা আমাদের এখানেও আছে। কোথায় আছে, এখানেও আছে। সুতরাং এই সাক্ষ্য, এটা কেন আমি আলোচনা করলাম যে সাক্ষ্য গ্রহণ করতে পারে আপিলেট কোর্ট, অনেকে শুনলে চোখ বড় করে বলে যে সাক্ষ্য গ্রহণ তো করবে বিচারিক আদালত, আপিলেট কোর্ট কেন করবে? আরে বাবা, আপিলেট কোর্ট নিজের ক্ষমতার পাশাপাশি বিচারিক কোর্টেরও সব ক্ষমতা তার কাছে থাকে, তার কাছে আছে। নাইলে সে বস কিসের, বুঝেন নাই? নাইলে সে বস কেন? বস মানে হচ্ছে কি যে তুমি যেটা পারো সেটাও আমি পারি, আমি যেটা পারি সেটা তো আমি পারি, বাট আমি যেটা পারি সেটা তুমি পারো না, ওই জন্য আমি তোমার বস। তাইলে আমরা এখন সিবিসি থেকে কি শিখলাম, যে পাওয়ারস অফ অ্যাপিলেট কোর্ট কোথায় কোন ধারায় বলা আছে, 107। কোন ধারায় বলা আছে, 107। 107টা মনে রাখতে পারবেন। 07 জিনিসটা খুবই একটু ডেয়ারিং মনে হয়। হ্যাঁ, যেমন ওই যে জেমস বন্ডের 07, তো এইভাবে করে মনে রাখতে পারেন যে 107 এ পাওয়ারের কথা বলা হয়েছে। তো পাওয়ারটা কিভাবে মনে রাখবো আমরা, কি দিয়ে মনে রাখবো, 10707 দিয়ে। Sir, fire. কি নেমোনিকটা কি, Sir, fire. ফায়ার। এখন একজনকে ধরি, লিয়া বলেন ফায়ারের সবগুলা বলেন, সবগুলা নেমোনিক একটা একটা করে বলেন, ফায়ারে কি কি আছে। এফএ হচ্ছে ফাইনালি ডিসপোজাল করতে পারে, রাইট। আইএ হচ্ছে ইস্যু ফ্রেম করতে পারে, তারপরে আর আরে হচ্ছে রিমান্ড করতে পারে, আর ইতে হচ্ছে মানে কি, এভিডেন্স মানে নতুন করে এভিডেন্স নিতে পারে। রাইট, এটা হচ্ছে ফায়ার। তো এটা আর কখনো ভুলবেন না। হ্যাঁ, এরকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি ধরেন কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী নিম্নের কোনটি আপিলেট কোর্টের ক্ষমতা নয়। হ্যাঁ, যেমন আমি একটু এখনই আপনাদেরকে বলি যে আপিলেট কোর্টের ক্ষমতা নয় একটা, আমার সবাই উত্তর দেন যে ফাইনাল ডিসপোজাল, ইস্যু নতুন করে ইস্যু গঠন, রিমান্ডে পাঠানো, আর হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। কোনটা? লোকাল ইনভেস্টিগেশন। ভেরি ভেরি, যে আপনার পাইরে গেছে। এবার আসেন, আদালত কর্তৃক গঠিত অভিযোগ কার ভাষায় লিখিত হবে? আমি জাস্ট মানে কমন সেন্সটা অ্যাপ্লাই করেন ভাই। অভিযোগটা গঠন করতেছে কে? আদালত। আদালত। তো আদালত যদি অভিযোগ গঠন করে, আদালতের ভাষায়। আদালতের ভাষায় গঠন করবে। আমার ভাষায়, আপনার ভাষায়, হিব্রু ভাষায়, বাংলা ভাষা, চিরেঙ্গা ভাষায়, কোনো ভাষারই দরকার নেই। কার ভাষায় গঠন করবে? Sir, আদালতের ভাষায়। কমন সেন্স। তারপরে আরো একটা কমন সেন্সের কোশ্চেন আপনাদেরকে হানি, যে আমরা সবাই 145 শুনছি না, সবারই জায়গা জমি নিয়ে মামলা আছে না বাসায়, দেখবেন যে কি বলে যে 145 ধারা 145 করে দিচ্ছে, 145 করে দিচ্ছে। এই যে সিআরপি, যে আমাদের যে এডিএম কোড আছে না, সেপারেশন অফ পাওয়ারের পরে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কয়েকটা ধারায় তাদের এই ম্যাজিস্ট্রেসি এক্সারসাইজ করে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ধারা হচ্ছে 145। কোনো জেলায় তো 145 এর মামলা মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটের মামলার চাইতেও বেশি, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলার চাইতেও বেশি। যেখানে ধরেন যেগুলো এই ক্যাটাগরির জেলা, সেখানে প্রচুর 145 এর মামলা। 145 এর বিষয়টা হচ্ছে মূলত কি, এটা কোয়াজাই জুডিশিয়াল এবং কোয়াজাই ক্রিমিনাল। কি বলছি, এটা কোয়াজাই জুডিশিয়াল এবং মানে ক্রিমিনাল। এটা হচ্ছে ডেমি গডের মতো, মানে অর্ধেক গড অর্ধেক মানুষ। এটা হচ্ছে ডেমি ক্রিমিনাল ডেমি সিভিল বলা যায় আর কি। মানে অর্ধেক সিভিল অর্ধেক ক্রিমিনাল। ওকে, যেমন সিভিল কিভাবে, কারণ এটা একটা ইমুভেবল প্রপার্টি নিয়ে এই ঘটনাটা। আর ক্রিমিনাল কিভাবে, ওই ইমুভেবল প্রপার্টির উপরে মারামারি হচ্ছে। মানে ধরো এটা একটা ভূমি নিয়ে ঘটনা, একটা বাজার নিয়ে ঘটনা। বাজার ইমুভেবল প্রপার্টি না, একটা বাজার তো একটা জমির উপরে হয়। তো সেখানে কি হচ্ছে, মারামারি হচ্ছে। মারামারি কিসের এলিমেন্ট, ক্রিমিনাল এলিমেন্ট। আর ভূমি কিসের এলিমেন্ট, সিভিল এলিমেন্ট। তাইলে সিপিসি সিভিল। মামলাতে দুই ধরনেরই 50-50 থাকতেছে, সিভিল এবং ক্রিমিনাল। এই জন্য এটাকে বলা হয় কোয়াজাই সিভিল কোয়াজাই ক্রিমিনাল। এখন যেহেতু এটা কোয়াজাই সিভিল মামলাতে যদি কেউ মারা যায়, হ্যাঁ, তাহলে কি মামলাটা শেষ হয়ে যায়? কমন সেন্স কোথায়? না, শেষ হয় না। কি হয় তখন? সেখানে পক্ষভুক্ত হয় না। হ্যাঁ, পক্ষভুক্তকরণ করা হয়, আর ক্রিমিনাল মামলাতে মারা গেলে মামলা শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। তো যেহেতু 145 অর্ধেক হচ্ছে সিভিল, আপনারা সবাই একটা মুভি দেখছেন না, যে ক্লাস অফ টাইটান্স মুভিটা দেখছেন না? ক্লাস অফ টাইটান্স, সেখানে Yes. যে নায়কটা থাকে সে ডেমিগড থাকে না, তারা কিন্তু মারা যায় না, কারণ সে অর্ধেক কিন্তু কি, অর্ধেক কিন্তু সে গড, মানে ওই মুভি ডেমিগড সে। তো ঠিক এখানে অর্ধেক হচ্ছে কোয়াজাই সিভিল, সুতরাং এখানে কিন্তু কি হবে না, এখানে কিন্তু অ্যাবেট হবে না। কি হবে না? মামলা অ্যাবেট হবে না। তার মানে এই যে কার্যধারাটি অ্যাবেট হবে না, স্থগিত জীবনও হবে না, নথিজাত মানে হচ্ছে মামলা শেষ হয়ে যাবে, এটাও হবে না। তাহলে যেহেতু এটা কোয়াজাই সিভিল, যেহেতু এটা জমি জমা রিলেটেড ব্যাপার, সিভিল মামলাতে যেরকম পক্ষ মারা গেলে আরেকটা পক্ষ কি হতে পারে, পক্ষভুক্ত হতে পারে, এখানে মৃতের প্রতিনিধি কি হবে, পক্ষ হতে পারে। পক্ষভুক্ত হবে। মাথায় ঢুকছে জিনিসটা এবার? জি স্যার। জি জি। রাইট। ঠিক মৃতের প্রতিনিধি না হয়ে যদি পক্ষ, মানে যিনি মামলা করছেন তিনিও যদি মারা যান, তার প্রতিনিধি কি হতে পারবে, পক্ষ হতে পারবে। পারবে। এখানে লেখছে প্রতিপক্ষ। আমি যদি বলি যে আবেদনকারী মারা গেলে, তাহলে তার ছেলে মেয়ে পক্ষ হতে পারবে? পারবে পারবে। পারবে পারবে। রাইট, ওকে। এবার আসি, কোন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে। সেম কমন সেন্স, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। আমি পুলিশ পাঠাইলাম, ধরুন আমি থানার ওসি আমি পুলিশ পাঠাইলাম। তো সেখানে তাদেরকে বলা হলো যে তোমরা অ্যারেস্ট করার সময় কোনোভাবেই কাউরে মেরে ফেলতে পারবে না, মৃত্যু ঘটাইতে পারবে না। কিন্তু মৃত্যু ঘটানো যেতে পারে কোন ক্ষেত্রে? আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, যাবজ্জীবন। এটি অফেন্স, এই ক্ষেত্রে কাউরে মারা উচিত না। না 10 স্যার। বছরের অফেন্সে কাউকে মারা উচিত অ্যারেস্ট করার সময় না। না না, না। যাবজ্জীবন। তাহলে কোনটাতে? যাবজ্জীবন প্লাস কি ডেথ, মানে যেগুলো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। কারাবাস দণ্ড যে অপরাধ, সেই অপরাধের আসামিদেরকে অ্যারেস্ট করতে গেলে মানে খুশি হয়ে গুলি করে দিবে না। অ্যারেস্ট করতে গেলে যদি প্রয়োজন হয় তখন কি করতে পারে, মৃত্যু ঘটানো যেতে পারে। ক্লিয়ার? যেতে পারে। তাহলে এটাও কি কমন সেন্স ওয়ালা কোশ্চেন না? মাথায় Yes, sir. খাটাইলে এগুলো পারা যায়। জি। এবার দেখেন, দায়রা বিভাগে কয়েক শ্রেণীর জজ আছে, এটা আমরা সবাই জানি। মানে আপনারা যারা বার পরীক্ষা দিবেন, আপনারা তো মিনিমাম কিছু হইলো 6 মাস আপনারা প্রিভিলেজ করছেন না? তো দায়রা sir. বিভাগ কয়টা, এটা যদি না জানেন, আপনি কি কোর্টে গিয়ে কি করতেন, কফি খাইলে হবে? আপনি দায়রা বিভাগ কয়টা? 3টা। জি স্যার। দায়রা বিভাগ কয়টা? স্যার 3টা। 3টা, সিম্পল। তিনটা। তারপরে 3টা কি কি? জয়েন্ট সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, এবং সেশন জাজ। আরটা কি? স্যার সেশন জাজ। জয়েন্ট, এডিশনাল, সেশন। হ্যাঁ। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় কোথায়? একটু আগে বলছিলাম বস 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 বস। তো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সবারই বস হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো একটা আপিল, মানে কোনো একটা দণ্ড দেয়, প্রথমে আগে আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড পাওয়ারটা বলুন তো, কি কি দিতে পারে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা বলুন। 5 বছর 5,000 টাকা সরি, জরিমানা। 3 বছর 5,000 টাকা জরিমানা। রাইট। এবার আমরা ধরেন এগুলো কিছু জানি না, এবার আমরা আসি, ধরেন 3 বছর 5,000 টাকা জরিমানা। এই অফেন্সের জন্য হাইকোর্ট শুনবে, হাইকোর্ট বলবে যে পিটা ওরে, না না, জন্য হাইকোর্ট বাদ। দায়রা জজ বলবো যে আমি মিয়া তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপিল শুনি, তুমি আমার কাছে 3 বছরের মামলা পাঠাইতেছো, এটাও বাদ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা ফাউল অপশন, কারণ এখানে মেট্রোপলিটনের এরিয়ার কথা বলে নাই। আমাদের কোশ্চেনে কথা বলা হয়েছে,
যে জি না, স্যার। কি বলে নগর এলাকা, সুতরাং এটা ফাউল অপশন। সবসময় মনে রাখবেন একটা অপশন থাকবে ফাউল অপশন, এটা এমনি দিছে, এটার সাথে কোনো কাজ কাপ নাই। তাহলে থাকতেছে কি, ধরেন আপনি জানেন না, ধরেন আপনি 407 পড়েন নাই, ঠিক আছে, 407 আপনি পড়েন নাই, কিন্তু আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, আপনি ধরেন পাওয়ারটা জানেন যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে 3 বছর 5,000 টাকা জরিমানা, এর জন্য হাইকোর্টে যাবেন না, এটার জন্য দায়রা জজ কত পাওয়ারফুল লোক, ওনার কাছে যাবে না। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো যাবেই না, কারণ এখানে মেট্রোপলিটনের কথা বলাই নাই। তাহলে তার কার কাছে যাবে? চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর ঠিক এই কথাটাই বলা আছে 407-এ। তো এটা পড়েও নিবেন, আবার কমন সেন্স অ্যাপ্লাই করবেন। এবার আসেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কোনো মামলা প্রত্যাহার করলে আসামিকে কি দিবেন বলেন? মানে অভিযোগ গঠনের পর, এই একটু আগে পড়াইছি কিন্তু, খালাস। রাইট, ভেরি গুড। অভিযোগ গঠনের পর সবসময় কি হয়? সবসময় কি হয়? অভিযোগ গঠনের পরে খালাস হয়, আর অভিযোগ অভিযোগ গঠনের গঠনের আগে আগে অব্যাহতি হয়। বলতে হয় নিষ্কৃতি আল্লাহর কাছে হয়, আর মুক্তি কার কাছে হয়? মুক্তি হচ্ছে আপনার ওই ধারায়। ভুলে গেছে, মুক্তি কোন ধারায়? 249 এই ইতি বলেন, মুক্তি কোন ধারায়? 249 গুড। এটা কিন্তু একবার আমাদের 10th জুডিশিয়ারিতে আসছিল মুক্তি, অনেকেই রিলিজ মুক্তি এটা উল্টা পাল্টা খালাস মালাস দিয়ে চলে আসছে। এই জন্য বলি যে আইডিয়া ক্লিয়ার, যখনই চার্জ গঠন হবে তখন কি হবে? অ্যাকুইটাল হবে। খালাস। চার্জ গঠনের আগে হয় অব্যাহতি, মুক্তি হয় 249, নিষ্কৃতি হয় না, নিষ্কৃতি এটা হচ্ছে ফাউল অপশন, এটা বাদ। এবার আসেন, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারার অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না? সংক্ষিপ্ত পদ্ধতি মানে 2 বছরের পানিশমেন্ট, যেগুলো 260 বলা হয়েছে। তাহলে আমরা আসি 406, মানে এখানে কোন ধারার অপরাধ? সামারি ট্রায়াল। সংক্ষিপ্ত বিচার মানে কি? সামারি ট্রায়াল। আমরা যেটা ইলেকশনের সময় করি, আমরা ধরলে 2 বছর দিয়ে দিই সামারি ট্রায়াল। তো সামারি ট্রায়াল করা যাবে না। আমরা এখন দেখবো একটা ধারা আছে, যে ধারাটা খুব বড়, খুব গ্রেভ, যার অফেন্স পানিশমেন্ট অনেক বেশি। ওইদিন পড়াইছিলাম না 326, পড়াইছিলাম না? জি স্যার। জি, এটা তো করা যাবে না সামারি ট্রায়াল। কি বলছে? গ্রিভিয়াস হার্ট, রাইট, voluntarily causing grievous hurt with what? হেভি উইপন। রাইট, ওয়েপন। কারণ যেগুলো জোর সেগুলো হচ্ছে ওয়েপন, শার্প ওয়েপন, আর যেগুলো বেজোর সেগুলো হচ্ছে কি? ব্লান্ট ওয়েপন। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসেন, তাহলে এটা কোন ধারা হবে? কোনটা? 326। হ্যাঁ। তো আমি একটু আগে কি বললাম? 326 হ্যাঁ, 326 এর পানিশমেন্ট কত? 10 বছর অথবা 2 যাবজ্জীবন। পরে একদম যাবজ্জীবনও আছে, এরপরে যে 326 এর এতে এগুলো আছে, সুতরাং এটা অনেক বেশি। হ্যাঁ, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সর্বোচ্চ কয় বছর দেওয়া যায়? 2 বছর। কয় বছর? স্যার 2 বছর। 2 বছর। 2 বছর। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না? এটা কমন সেন্স ব্যবহার করেন, কমন সেন্স। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, অভিযোগ গঠনের সময় আর কি, যখন অভিযোগ গঠন করা হয় তখন কি করা হয় না? অবশ্যই তাকে অভিযোগটা ব্যাখ্যা করে শোনানো হয়। মানে কি করা হয় না, মানে আমরা এখানে ব্যাখ্যা করা হয়, পাঠ করেও শোনানো হয়। হ্যাঁ, এখানে একটা অপশন হচ্ছে যেটা করা হয় না, 3টা অপশন যেটা করা হয়। তো এখানে ওই যে দেখেন, তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা। পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এই ট্রিক গুলো ব্যবহার করবেন, অনেকে কনফিউজ হয়ে যায়। এখানে বলা হচ্ছে আসামির বিরুদ্ধে, একটা জিনিস মনে রাখবেন, আপনি এমসিকিউর কোশ্চেনটা যদি খুব দ্রুত বুঝে ফেলতে পারেন, আপনার 30% সময় কিন্তু বেঁচে গেল। কিভাবে বলি, যেমন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, তার মানে নিচে 3টা অপশন যেগুলো আছে এগুলো সব করা হয়, একটা জিনিস করা হয় না। যেটা করা হয় না ওইটাই হচ্ছে কি উত্তর। কি করা হয় না মানে কি? কোন কাজটা করা হয় না? তো একটা কাজই তো করা হয় না, চাওয়া তো হয়েছে কি কোনটা করা হয় না। তো তার মানে উত্তরটা হবে একটা। তো একটা জিনিস করা হয় না, বাকি 3টা জিনিস করা হয়। তার মানে আমরা এখানে খুঁজবো যে কি কোন 3টা করা হয়, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবং ব্যাখ্যা করা, অবশ্যই তাকে ব্যাখ্যা করে শোনাতে হবে। একটা মূর্খ লোক আসবে, সে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বুঝে না, 406 বুঝে না, তারা বুঝাইতে হবে, বলতে হবে যে চাচা আপনি যে আসামির লগে ব্যবসা করার জন্য বইলা 20 লাখ টাকা নিছিলেন, আসামি বিশ্বাস করে আপনার টাকাটা দিছে, এইটাই হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আপনি তো টাকাটা মাইরা খায় ফেলাইছেন, তা আপনার বিরুদ্ধে এখন 406 আন্ডারে আমরা চার্জ গঠন করতেছি। তো এই ব্যাখ্যা করে বুঝাইতে হবে। তারা যদি বলেন যে আসামি মোহাম্মদ নজরুল ইসলাম আপনার বিরুদ্ধে 406 দ্বারা অভিযোগ গঠন করলে, এই 406 দ্বারা কি বাবা, আমি তো এটা বুঝি না। তো যেখানে আসামি নিজেই তার অভিযোগটা বুঝেই না, হাউ উইল হি বি এবল টু ডিফেন্ড হিমসেলফ, রাইট? সে কিভাবে নিজেকে ডিফেন্ড করবে, যেখানে ডিফেন্ড করা হচ্ছে কনস্টিটিউশনাল রাইট। তার মানে আপনাকে অবশ্যই অভিযোগটা ব্যাখ্যা করে বুঝে দিতে হবে, তার ভাষায় বুঝে দিতে হবে, যেমনি বুঝে সেমনি। আর যেমন আমি যখন কোর্টে আমার পেশকার যখন চার্জ হিয়ারিং এর সময় এভাবে করে বলতো, শুধু ধারা বলতো, আমি বলছি শুধু ধারা বলবা না,
তুমি ধারার সাথে অফেন্সটা ব্যাখ্যা করে বুঝাও যে আপনি ঘটনার দিন ঘটনাস্থলে গিয়ে এই আসামির কি বলে আসামির ঘর থেকে এই জিনিসটা নিয়ে আসছেন, এই জন্য আপনার বিরুদ্ধে 379 ধারা অভিযোগ গঠন করা হবে। ঠিক আছে, আপনি ঘটনার দিন আসামিকে জোরপূর্বক ধর্ষণ করছেন, এই জন্য আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের 9-1 ধারায় অভিযোগ গঠন করা হবে। তো এইভাবে জোরপূর্বক ধর্ষণের সাথে আরো বলতে হবে যে এইভাবে এভাবে করে ধর্ষণ করছেন, সেটাও বলতে হবে, যাতে করে সে বুঝতে পারে। সো অভিযোগ ব্যাখ্যা করে দিবে, অবশ্যই সেটা পাঠ করে শুনবেন না, পাঠ না করে না শুনলে সে কেমনে বুঝবে কি অভিযোগ গঠন করছে। এটা ফাউল অপশন, মানে সিমিলার অপশন। সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞেস করা, ভাই এটা জিজ্ঞেস করা দরকার আছে? এটা জিজ্ঞেস করে বিচার করবেন? ধরেন সে বিচার প্রার্থনা করে না, তারা ছেড়ে দিবেন আপনি, স্যার আমি বিচার চাই না, ঠিক আছে বাসায় চলে যান, চা খান, এটা বলবেন? এটাও ফাউল অপশন। বিচার প্রার্থনা করে কিনা এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তাহলে কোনটা আছে? সরি তাকে সাফাই বিষয় সরি সে বিচার প্রার্থনা করে কিনা এটা তাকে জিজ্ঞেস করা হবে। সরি, এখানে সে বলবে যে হ্যাঁ আমি, মানে এটা এখানে একটু অন্যভাবে বলা তো হচ্ছে, বিচার প্রার্থনা করবে তো। অ্যাডমিট করে কিনা, মানে সে অ্যাডমিট করে কিনা গিল্টটা, এখানে একটু বাংলা ভাষায় লিখছে। তাকে বলা হবে যে তুমি অ্যাডমিট করো কিনা, সে বলবে যে না আমি এটা অ্যাডমিট করি না। তখন তার বিরুদ্ধে কি হয়ে যাবে? ট্রায়াল স্টার্ট হবে। সে বলবে যে হ্যাঁ আমি বিচার প্রার্থনা করি, আমি এটা ফাইট করব। তার মানে এই তিনটাই অভিযোগ গঠনের পরে মানে অভিযোগ গঠনের সময় করা হয়। একটা করা হয় না, সেটা হচ্ছে সাফাই সাক্ষী দিবে কিনা সেটা জিজ্ঞেস করা হয় না। সাফাই সাক্ষীর ব্যাপারটা আসে যখন রাষ্ট্রপক্ষ সব সাক্ষ্য দিয়ে দিবে, তখন 342 লেখেন 342 342 তখন সে মানে যে আসামি সে চাইলে কি দিতে পারে? সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী মানে কি? সে নিজের পক্ষে, আমরা বলি না নিজের পক্ষে সাফাই কেন গাচ্ছ, তখন সে নিজের পক্ষে মানে নিজে যদি কোনো সাক্ষী থাকে সেগুলা সে এনে আদালতে দিবে। ঠিক সাফাই সাক্ষীদেরকেও মানে রাষ্ট্রপক্ষ চাইলে আবার ক্রস এক্সামিনেশন করতে পারে। আর বিচার প্রার্থনা করে কিনা এটাকে একটু বাংলা ভাষায় লিখছে, এটাকে বলা উচিত যে সে অ্যাডমিট করে কিনা গিল্টটা, মানে যে অভিযোগটা গঠন করছে সে যদি অ্যাডমিট করে তাহলে ইনস্ট্যান্ট সাজা, আর সে যদি অ্যাডমিট না করে তাহলে সে কি করলো যে ওকে লেটস কন্টিনিউ, আপনি ট্রায়াল করেন। এই যে প্রার্থনা করার বিষয়টা এখানে একটু ফাউল ভাবে লিখছে, এই জন্য কনফিউজ হয়ে গেছিল। ঠিক আছে, মানে ট্রায়াল সে যখন তার কাছে অভিযোগ গঠন করে শুনানো হবে, তখন তাকে অভিযোগ গঠনের পরে সে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি এগুলো মানে অ্যাডমিট করেন কিনা। যদি বলে যে আমি অ্যাডমিট করি না, তো অ্যাডমিট না করা মানে কি ট্রায়াল চলবে, বিচার শুরু হবে। বুঝা গেছে? সবাই এটা বুঝছেন আপনারা? ওকে, জি জি জি। তো এখানে হচ্ছে আমাদের আজকে সেশন শেষ করলাম। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন। আপনারা এখান থেকে বার কে কে দিচ্ছেন 25 তারিখে? স্যার আমি আমি নাম বলেন। তৌহিদ দিচ্ছেন? সাদিয়া, আমি তৌহিদুর রহমান আকাশ। আচ্ছা, আর কে কে দিচ্ছেন? সাদিয়া দিচ্ছেন, আর কি দিচ্ছেন? লিয়া। আচ্ছা, তো তার মানে আমরা আমরা ধরে নিব যে আপনারা সবাই ইনশাল্লাহ প্রিলি পাস করবেন। জাস্ট আমি জানি না আপনাদের কতটুকু হেল্প করতে পেরেছি, কিন্তু এই কোশ্চেন সলভিং এর মাধ্যমে আপনারা একটা আইডিয়া পাইছেন, বা এমন হতে পারে যে কোনো কোনো কোশ্চেন অন্য অন্য কোনো রূপে অন্য কোনো ভাবে পরীক্ষা অনেকখানি আইডিয়া পাইছি স্যার, থ্যাংক ইউ। চলে আসতে পারে। তো এখন একটু ব্যবহারিক কিছু বিষয় বলি। আইনের কথা অনেক বলা হয়েছে। আপনারা পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ডকে খুব সুন্দর করে এমন একটা জায়গায় রাখবেন যেখানে খুব ইজিলি পাওয়া যায়। হতে পারে আপনার মানে বালিশের নিচেও রাখতে পারেন, প্লাস্টিকের একটা এই ব্যাপারটার মধ্যে রেখে, যেটা নিয়ে আপনি হলে যাবেন। আপনার পেন্সিল, 2টা কলম, এগুলো অবশ্যই সাথে রাখবেন। ঘড়ির সাথে রাখবেন, ফোন নেওয়া যাবে না। এবং যে জায়গায় পরীক্ষা সেটা আগে থেকে একটু দেখে নেবেন, গুগল ম্যাপ ট্যাপ করে দেখে নেবেন। সাথে অবশ্যই একজন লোককে নিয়ে যাবেন যার কাছে আপনি ফোন টোন এগুলো রাখবেন। হ্যাঁ, নাইলে দেখা যাচ্ছে, আর সাথে যদি কোনো লোক না থাকে যে সেখানে ফোন জমা দেওয়ার জায়গা আছে সেখানে জমা দিয়ে দিবেন। কারণ কোনোভাবে বহিষ্কার হওয়ার কোনো দরকার নেই। কারণ এখন তো ধরেন একটু ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, কেউ বহিষ্কার করে দিলে কিছু করার নেই, কোনো একটা ছুতে আপনাকে বহিষ্কার করে দিল। আর সেখানে ম্যাজিস্ট্রেট হিসেবে থাকে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা, যাদেরকে নিয়ে তখন আমরা পড়াশোনা করলাম, তারা গার্ড দিবে। তো তারা একটু ফ্লেক্সিবল থাকে, বাট খুব কড়াকড়ি কড়াকড়ি সম্পূর্ণ এটা তাদের ডিসকাশন। বাট এমন কিছু করবে না যেটা অফেন্সের মধ্যে পড়ে, যেটা এক্সপ্লেনেশন নেই। যে একটা নোট বই নিয়ে যাওয়া, একটা ফোন দেখা, কারোর সাথে ফোনে কথা বলা, এদিক সেদিক তাকানো, এগুলো করার দরকার নাই। আর যেটা আমি আপনাদেরকে 3টে সেশনে শিখাইলাম, যে এমসিকিউর কোশ্চেনটা খুব সুন্দরভাবে আগে করে নিতে হবে, যে এখান থেকে 3টা বাদ দিব, এখান থেকে 3টা বাদ দিব। 3টা বাদ দেওয়া মানে যেটা থাকবে সেটা আমার উত্তর, রাইট? যেমন লাস্টে যেটা বললো যে আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, তার মানে যে কি করা হয় না এটা একটা জিনিস করা হয় না, বাকি 3টা করা হয়। তো বাকি 3টা যেগুলো করা হয় সেগুলো আমি ধরে ধরে বাদ দিয়ে দিব, ক্রস করে বাদ দিয়ে দিব। যেটা করা হয় না সেটাই হচ্ছে আমার উত্তর, রাইট? তো এইভাবে করে করে আপনারা বের করবেন। আমি শুরু থেকেই এমসিকিউ গুলো কিভাবে অ্যান্সার করতে সেটা দেখাইছি। কনফিউজ হওয়া যাবে না, পুরোটা দেখতে হবে। যেমন এই যে খালাস এবং অব্যাহতি খুব কনফিউজিং, তখন আমাকে বুঝতে হবে। যেমন 326, 325 খুব কনফিউজিং,
হ্যাঁ, যে দুইটাই গ্রিভিয়াস হার্ট, কিন্তু একটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট উইথ ভলান্টারি ওয়েপন, একটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট উইথ শার্প ওয়েপন। শার্প ওয়েপন যদি হয় তখন 326। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এগুলো মাথায় রাখতে হবে। মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়, আর বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো জায়গায় লেখা আছে মহানগর এলাকায়, তখন সেখানে কিন্তু দায়রা জজ অ্যান্সার দিলে হবে না, সেখানে দিতে হবে কি মহানগর দায়রা জজ। তো এই যে ছোট ছোট কিছু ট্রিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেখানে অল অফ দ্য অ্যাবভ থাকবে সেটাই অ্যান্সার দিয়ে চলে আসবেন, যেখানে নান অফ দ্য অ্যাবভ থাকবে ওটা অ্যান্সার দিয়ে চলে আসবেন। যেখানে তিনোটা একই রকম একই গোত্রের, সেটা তিনোটাই একটার উত্তর হবে না, যেটা গোত্রের বাইরে যেটা আলাদা সেটাই উত্তর হবে। এগুলো হচ্ছে কিছু ট্রিক। হ্যাঁ, তো এইভাবে করে। তারপরে রদ এবং বাতিলের মধ্যে পার্থক্য আছে। একটা 31, একটা 35, সেটা খেয়াল করবেন। বাতিল হয় হচ্ছে একটা কন্ট্রাক্ট চলমান থাকা অবস্থায়, দেন হঠাৎ করে একটা ফ্রড হইলো তখন বাতিল করে দিলাম। আর রদ হচ্ছে শুরু থেকেই বাতিল, শুরু থেকেই এটা একদম অবৈধ, সেটা হচ্ছে রদ। সংশোধন হয় যখন কোনো ধরনের আপনার ক্ল্যারিক্যাল মিস্টেক হয়, নাম ভুল হয়, জমি পরিমাণ ভুল হয়, তখন সংশোধন করতে হয়। কিন্তু ফ্রড হইলে সংশোধন করা যায় না। ফ্রড হলেও আইদার বাতিল করতে হবে অথবা কি করতে হবে, রদ করতে হবে। রদ কখন হবে, যখন একদম শুরু থেকেই মানে এটা নষ্ট একটা কন্ট্রাক্ট, তখন রদ। আর বাতিল হবে একটু কিছুদিন চলছে, তারপরে ধরা পড়লো যে এটার মধ্যে ঝামেলা আছে, তখন বাতিল। ওকে। আর বাকি জিনিসগুলো তো আপনারা মোটামুটি পড়ছেন। আমি ক্যালকুলেশন শিখাইছি, লিমিটেশন একটা ক্যালকুলেশন কিভাবে করবেন, আশা করি পারবেন। সিপিসি গুলো একটু ঠান্ডা মাথায় দিবেন, সবগুলো আপনাদের পড়া থেকেই আসবে, পেনিক হওয়ার কিছু নাই, একটু ঠান্ডা মাথা। আর একটা কথা, আপনারা ধরেন শুরু থেকেই যে কোশ্চেন গুলো পারবেন শুধু সেগুলোই দাগাবেন। ধরেন আপনি শুরুতে 30টা পারেন, 30টা পারার পরে 30টাই দাগাবেন, দাগানোর পর হতাশ হওয়ার কিছু নাই। আপনি বিলিভ করবেন আপনি আরো 30টা দাগাইতে পারবেন, যেগুলো আপনার কাছে মনে হবে ওকে। কারণ আপনি যদি শুরুতেই ভুল দাগানো শুরু করেন, আপনি পেনিক হয়ে যাবেন, আপনি ধরে নেবেন যে আবার আমার হবে না, এতে করে বাকিগুলো ভুল হবে। আপনি শুধু যেগুলো পারেন সেগুলোই দিবেন। এরপরে সেটা যদি 30ও হয়, যেমন আমি নিজের অভিজ্ঞতা বলি, 10th জুডিশিয়ারিতে খুব কঠিন একটা কোশ্চেন আসছিল, সব ম্যাগজিন দিয়ে ভরাই ফেলছে, 12টা ম্যাগজিন থেকে কোশ্চেন আসছে, সবাই ভুল করতেছে। আমার প্রথম হয়েছে মাত্র 30টা। আমি বললাম যে হায় আল্লাহ, 30টা দিয়ে পাস করবো। পরে 30টা প্রথমে দাগাইছি, এরপরে আস্তে 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 দেখি যে আরো আমার 40টার মতো হয়ে গেছে, মানে যেগুলো আমি আস্তে আস্তে তখন মাথা খুলতেছে আমার। সো পেনিক হওয়ার কারণ নাই, প্রথমে যদি 30টা হয় 30টাই দিবেন। আমার কথা হচ্ছে আমি যে 20টা কোশ্চেন অ্যান্সার করে আসছি, নিজের কাছে আমি কনফিডেন্ট থাকলাম যে আমি আন্দাজে দিই নেই। আপনি 30টা দেন না, 30টা দেওয়ার পরে যেটা আমি আপনাকে বললাম যে 30টা কোশ্চেন তো ভাই কমন সেন্স থেকে এমনিতেই পারবেন, কিন্তু এই কোশ্চেন গুলো ভুল কখন করেন জানেন আপনারা, যখন আপনার পেনিক হয়ে যান। আপনি যে একটু মাথাটা খাটান, দেখবেন বেরোচ্ছে। আর বাকি 30টা এই যে বিগত 2-3 মাস 6 মাস ধরে যে পড়াশোনা করছেন তার বেসিস অনুযায়ী পেরে যাবেন। আর বাকি 30টা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। মাঝে মাঝে কিছু উদ্ভট ধারা আসবে, উদ্ভট লিমিটেশন আসবে, ভাই এগুলো হচ্ছে ওই লাস্ট 30টা, যেগুলা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বা ফেরেস্তা টাইপের স্টুডেন্ট পারবে, যার মেধা খুব ভালো। আমারও তো মেধাবী হওয়ার দরকার নেই, আমার এখানে জাস্ট 55% মার্কস পাইলে আমি টিকে যাবো। ক্লিয়ার? 100টা পারার কোনো দরকার নেই। আমি পরে যে মানে থার্ড স্টেজে যে 30টা যেগুলো সুপার হার্ড, সেগুলো নিয়ে ভাববোই না। আমি প্রথম যে 33 যেগুলো আছে সেগুলো নিয়ে ভাববো, এগুলোর মধ্যে থেকে আমি আমার রেজাল্ট করে চলে আসবো। ক্লিয়ার হয়েছে? এবং লাস্টে ওই মাসিকটা একটু চেক করবেন, বৃত্ত ভরাটগুলো ঠিক মতো করবেন। ধরেন আপনি এক নম্বরের বৃত্ত 2 নম্বরে ভরাট করার দরকার নাই। যখন আমরা শুরুতে 30টা কোশ্চেন অ্যান্সার করি, তখন আমাদের পুরো ওই মাসিটে এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গাতে ডট থাকে, এটা একটু কনফিউজ হয়। তখন একটু বাম হাত দিয়ে বা পেন্সিল দিয়ে একটু টান মেরে এসে যে এ এর সাথে সরাসরি মিলতেছে কিনা, 1 এর সাথে সরাসরি ওই লাইনে মিলতেছে কিনা, 2 এর সাথে ওই লাইন মিলতেছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। যেটা অনেকেই করে, দেখা যাচ্ছে 1 নম্বরের উত্তর দেখাচ্ছে কিন্তু গোল্লা ভরাটটা গিয়ে পড়তেছে 2 এর মধ্যে, ওই যে পেনিক হয়ে গেছে। আর লাইনগুলো খুবই একদম কাছাকাছি থাকে, এই জন্য একটু টান দিয়ে ওখানে মিলাবেন। আর ওই যে হাফ ভরাট ফুল ভরাট যে ভুলগুলো আছে সেগুলো করার কোনো দরকার নেই। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন। এবার সবাই আনমিউট স্যার করে আমি একটা বিষয় একটু মানে মানে একটু স্যার শেয়ার করতে চাচ্ছিলাম বিষয়টা, বলেন। যে আমি কয়েকদিন স্যার কয়টা মডেল টেস্ট দিয়েছি। আমার প্রথম দিকে কিছু ভুল হয়েছিল, সেটা হচ্ছে স্যার ওএমআর এর যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কয়েকটা জায়গায় মিস্টেক করে ফেলেছিলাম। তো বাই এনি চান্স যদি স্যার আমাদের মানে পরীক্ষার হলে এরকম কিছু হয় স্যার, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে স্যার? আমি বলি, সাথে সাথে আপনি ইনভিজিলেটরকে জানাবেন। যদি আপনার কপাল ভালো থাকে, ওই রুমে দুজন পরীক্ষার্থী আসে না, একজন পরীক্ষার্থী আসে না, একটা ওএমআর শিট এক্সট্রা আছে, আপনার কপাল ভালো থাকলে আপনাকে ওই ইনভিজিলেটর একটা ওএমআর দিতে পারে। বাট ওখানে 50 জন পরীক্ষার্থী, 50টা ওএমআর আছে, আপনারটা ভুল করে ফেলছেন, দেয়ার ইজ নো চান্স দ্যাট ইউ ক্যান গেট ব্যাক অ্যানাদার ওএমআর। সো ওএমআরটা খুব টাইম নিয়ে পূরণ করবেন। যদি ভুল হয় আপনি এখনই বাসায় বসে বসে, যেমন আমরাও এই প্র্যাকটিসটা করতাম, আমি এরকম করে দাগায় বাসায় বসে বসে কয়টা গোল্লা ভরাট করে করে আমি, এবং নেটে অনেক ওএমআর এরকম ফ্রিতে পাওয়া যায়, ডাউনলোড করে সেটা প্রিন্ট করে প্র্যাকটিস করেন। ঠিক আছে?
ভুল করা যাবে না। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? সবাই আনমিউট করে বলেন যে যার মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করেন। বার কাউন্সিলের এক্সামের এই নিয়ে আর কোনো সেশন হবে না আমাদের। আর স্যার আরেকটা বিষয় ছিল, মানে এটা আমাকে একটু প্যানিক দিচ্ছে, সেটা হচ্ছে স্যার মানে আমি এখন পর্যন্ত প্রায় 10টার মতো মডেল টেস্ট দিয়েছি, বাট একটাতেও স্যার মানে 55 যে মার্কস বা 50 মার্কস উঠাতে পাইনি। এই বিষয়টা স্যার প্যানিক দিতেছে খুব। ওই যে এই বিষয়গুলো ফলো করেন। আর একটা বিষয় বলি, মডেল টেস্ট গুলো কিন্তু খুব খুব কঠিন থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম, মডেল টেস্টে আমরা 100 মধ্যে আমাদের সর্বোচ্চ 55টা হইতো, সর্বোচ্চ 60টা হইতো, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার সময় ঠিকই 80টা মিলে আসছি। তো আপনারা এরকম পারবেন। মানে পরীক্ষা বললাম না, পরীক্ষা কিন্তু ওই 33 ওই রুলে হয়। এটা প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে? কি বলছিলাম জি বলো স্যার। তো? জি স্যার। তহিদ বলেন কি বলছিলাম। স্যার প্রথম ক্লাসটা আমার করা হয়নি, আমি ওটা দেখবো স্যার আজকে। ও আচ্ছা, আমি বলছিলাম যে পরীক্ষার কোশ্চেন গুলোকে 100টা কোশ্চেনকে আমরা 3 দিয়ে ভাগ করবো, 33 করে। 33টা কোশ্চেন আপনি শুধু ওই সাবজেক্টের স্টুডেন্ট হওয়ার কারণেই পারবেন, কমন সেন্স ইউজ করে। তাইলে আপনি যেখানে 33টা এমনিতে পারতেছেন, সেখানে আপনার 33টা নিয়ে টেনশন করার দরকার আছে নাই। আর বাকি 33টা আপনি পারবেন, কারণ আপনি গত 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন। তার মানে হয়ে যাচ্ছে কয়টা? 66টা। 66টা হলেও তো আপনি এমনিতেই পাস। আর বাকি 33টা আপনি পারবেন যদি আপনি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন, অনেক মেধাবী হন, অনেক বেশি পড়াশোনা করেন, অনেক উপরের লেভেলের স্টুডেন্ট হন। সেইগুলোর দরকার নেই আমার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। আর 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 বাকিদের এক্সপিরিয়েন্স শুনি। বাকিরা বলেন। নাই রনি? আর কিছু। হ্যাঁ, রনি কি পরীক্ষা দিবেন? রনি কে? রনি আছেন? জি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোন ইয়ারে পড়তেছেন এখন? স্যার আমি মাস্টার্স করতেছি। আমরা 6 মাস ইয়া হয় নাই, ও আচ্ছা ইন্টিগ্রেশনের আচ্ছা 6 মাস করে আচ্ছা আমরা আচ্ছা। হয় নাই আপনার এটা। বাড়ি কোথায়? ফেনীতে? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো আশা করি সেশনটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরে জি আবার স্যার। নতুন কোনো ফ্রি সেশনে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো মতো পরীক্ষা দিন, রেজাল্ট আমাদেরকে জানাইন গ্রুপে। আমরা আসি, দেখবো, আমরা আপনাদেরকে কংগ্রেচুলেট করবো। আর একটা কথা, যদি না পারেন, এবার যদি না হয়, টেনশনে কিছু নেই, আমরা আবারও আসি, আবার আমাদের সাথে আপনারা গেট ব্যাক করেন, আমরা আবার আপনাদেরকে তৈরি করে দেবো। হ্যাঁ, একবার, দুইবার, তিনবারের সময় হয়ে যাবে। এটা নিয়ে আমাদের সময় আমার সাথে একটা পরীক্ষা দিয়েছিল।